Assalamu alaikum and welcome সবাইকে এবং um, I always love to see Execudemy family members. আমরা যখনই একত্রিত হই we um, we try to be a family and we act like a family এবং আজকেও আমরা family members, family is improving family. So আজকে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব এটা হচ্ছে 13 leadership virtues এবং today is the Independence Day of the United States, and I choose this day to discuss about this because these virtues I'm discussing about is came from founding fathers of the United States. আমেরিকাতে জাতির পিতা একজন নয়, a group of leaders who founded this university. This country is called founding fathers. তবে এই virtues গুলো more of বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কাছ থেকে এসছে. So this is আজকে যে লিডারশিপ কোয়ালিটিস গুলো মানে আমরা ডিসকাস করব, এগুলো আমাদেরকে টোটাল একটা হোয়াট কাইন্ড অফ গুড হিউম্যান বিইং ইন প্রাইভেট লাইফ, ইন অর্গানাইজেশনাল লাইফ, ইন সোশ্যাল লাইফ, ইন রিলিজিয়াস লাইফ অ্যান্ড ইন পাবলিক লাইফ, স্পেশালি দ্য সিটিজেনশিপ লাইফ, এখানের মধ্যে আমার কান্ট্রি লাইফে টোটাল হাউ আই am supposed to be, how I should be, how I should behave. So আমি ফার্স্ট অফ অল শুরু করতে চাই with a quote from Benjamin Franklin. So Benjamin Franklin বলছেন যে the noblest question in the world is what good may I do in it. পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে যে এই পৃথিবীর ডেভেলপমেন্টে আমি কি ভালো করে যেতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর দ্য ওয়ার্ল্ড as a human being, what I am leaving, what should be my legacy everywhere I step in. আমাকে যখন ক্রিয়েট করা হয়েছে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য, আমি অনেক জায়গায় বিচরণ করব। আমাদের ইউনিভার্সিটিগুলোর সমস্যা হচ্ছে দে আর অনলি জাস্ট টকিং অ্যাবাউট প্রফেশনাল লাইফ অথবা কর্মস্থল না, আমি যেখানে যাই I go as a human being, as an Ashraful Makhlukat, and as a representative of God. আমিও কিন্তু গডের প্রতিনিধি মানে হচ্ছে যে উনি যেটা চান সেটার একটা অংশ আই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য সেম ওয়ে আমরা সবাই কিন্তু গডের প্রতিনিধি হয়ে কাজ করছি। গডের প্রতিনিধি মানে হোয়াট এভার হি উইশেস বেটার থিং ইন দ্য ওয়ার্ল্ড। সো আমার পদচারণা শুধু কর্মস্থলে নয়, আমার পদচারণা everywhere I go. Even I'm walking on the street, I have to be a leader. When I am with my friends, I have to be a leader. When I'm with the family, I have to be a leader. When I'm in the mosque or temple or church, I have to be a leader. When I'm talking about my country, I have to be a leader. It doesn't have to, our leadership is action. It's not position. It's not that I have to have a position in the parliament. It's not that I have to have a position in the society. I am still a representative. So এখানে টোটাল 13টা লিডারশিপ ভার্চুস নিয়ে আমরা কথা বলবো। এটা আমরা কেন করছি? আমাদের সেলফ মাস্টারি অ্যান্ড স্ট্রং ক্যারেক্টার এবং একজন বেটার লিডার এবং সিটিজেন হওয়ার জন্য এই ওয়ার্ডগুলো লিখে রাখেন। সেলফ মাস্টারি, যে আমি নিজের উপর সেলফ কন্ট্রোল, এবং সো দ্যাট আই ক্যান ডেভেলপ এ স্ট্রং ক্যারেক্টার। কেন? হোয়াই আই ওয়ান্ট টু ডেভেলপ এ স্ট্রং ক্যারেক্টার? বিকজ আই ওয়ান্ট টু বি এ বেটার লিডার অ্যান্ড সিটিজেন। এখন সিটিজেন শব্দটা কি? সিটিজেন মানে কি? আমরা নর্মালি বুঝি সিটিজেন মানে হচ্ছে যে একটা দেশের নাগরিক, আপনার পাসপোর্ট আছে। নো, দ্যাটস নট সিটিজেনশিপ. সিটিজেনশিপ ইজ দ্যাট ইউ আর জয়নিং দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অ্যান্ড অলসো সিটিজেনশিপ মানে হচ্ছে ইউ ডু সামথিং বিয়ন্ড ইউর জব রেসপন্সিবিলিটিস। মনে করেন রাস্তার মধ্যে একটা যে খোসা পড়ে আছে, কলার খোসা পড়ে আছে, এটা ক্লিন করা আপনার দায়িত্ব নয়, এটা সামবাডি এলসের দায়িত্ব আছে, বা এটা ন্যাচারালি আপনার দায়িত্ব নয়, কিন্তু আপনি স্টিল চিন্তা করছেন যে সামওয়ান উইল গেট হার্ট বিকজ অফ দ্যাট। আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলামকে কাটা বিছাই দেওয়ার পরও রাস্তার মধ্যে হি অলওয়েজ মেনটেন দ্য সিটিজেনশিপ ডিউটি। কাটাগুলো ক্লিন করেছেন দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে যে নিজেকে সেভ করা, আর একটা উদ্দেশ্য সোসাইটিকে সেভ করা, আর থার্ড উদ্দেশ্য হচ্ছে যে ওই মহিলাকে দেখানো যে আই ডোন্ট টেক রিভেঞ্জ, I win the hearts of the people by care and love.
সো দ্যাটস দ্য সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে হচ্ছে আপনার ভিজিবল যে রেসপন্সিবিলিটি গুলো আছে, আপনাকে কর্মস্থল যে রেসপন্সিবিলিটি গুলো দিয়েছে তার বাইরে কিছু করা, তার বাইরে থিঙ্ক করা, এই জিনিসটা হচ্ছে আপনার আপনার সিটিজেনশিপ কোয়ালিটি। সো ইট হ্যাজ, এবং এখন আমার সেলফ মাস্টারি ডেভেলপ করতে হলে আই হ্যাভ টু বি কমপ্লিটলি যে ইন্টেনশনাল, অর্থাৎ আই হ্যাভ টু বি পারপাসফুল, ইন্টেনশনাল, এবং উইথ অ্যাওয়ারনেস আই উইল ডু দ্যাট। সো আজকে আমরা টোটাল 13 লিডারশিপ ভার্চুস অথবা কোয়ালিটিস নিয়ে আলোচনা করব। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? সো ফার্স্ট ওয়ান ইজ টেম্পারেন্স। এটা ফাউন্ডিং ফাদাররা তখন ওল্ড ইংলিশে লিখেছে। টেম্পারেন্স শব্দটা হলে আমরা অনেক কিছু হয়তো ক্লিয়ারলি বুঝতে পারি না, কিন্তু টেম্পারেন্স মানে হচ্ছে যে হাউ ক্যান ইউ রিয়েলি কন্ট্রোল ইউর সেলফ, ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা সেলফ কন্ট্রোল। এখানে যেমন ছবিটাতে দেখা যাচ্ছে যে টেম্পারেন্স হচ্ছে যে কিপ দ্য ব্যালেন্স ইন কনভারসেশন, ইন কমিউনিকেশন, ইন এগ্রিমেন্ট, ইন রিলেশনশিপ, অ্যান্ড বিং কাম। যে আমি আপনাদেরকে ওই যে ঘটনাটা শেয়ার করলাম, এখানের মধ্যে আমি যদি ইফ আই ডিডন্ট কাম, আমি আমি কিন্তু একটা বড় গোল বাঁধিয়ে দিতে পারতাম, অনুষ্ঠানটা পণ্ড করে দিতে পারতাম, রাইট? ধরেন আমি আর উনি যদি ঝগড়া লেগে যেত, একজনের বাসায় কিন্তু দাওয়াত, আমি যদি ওনার উপর রাগ করতাম এবং উনি যদি আবার কিছু রিয়েক্টিভ কমেন্ট দিতেন, আমি কিছু রিয়েক্টিভ কমেন্ট দিতাম, ইট উড বি এ বিগ ম্যাস, ইট উড বি এ বিগ problem. But I decided to become, I stay calm and focus. Okay, so determination, confidence, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, এই জিনিসগুলো হচ্ছে যে সেলফ কন্ট্রোল। আমি সেলফ কন্ট্রোল, তো ফার্স্ট উই টকড অ্যাবাউট টেম্পারেন্স। টেম্পারেন্স মানে হচ্ছে সেলফ কন্ট্রোল, রাইট? সো এখানে আমরা যাতে আমার বিহেভিয়ার এবং বিহেভিয়ার আমি একটা ক্লারিটি, আমি কিন্তু ফার্স্ট পয়েন্টে আলোচনা করতেছি বিহেভিয়ার, এবং বিহেভিয়ারের মধ্যে একটা ক্লারিটি, একদম ক্লারিটি মেনটেন করতে পারি, প্লাস একটা ব্যালেন্স রক্ষা করতে পারি, এবং আমি মডারেট যেন হই, অর্থাৎ আই অলওয়েজ কাম ইন দ্য সেন্টার। এটা মনে রাখবেন, ইউ হ্যাভ লট অফ গ্রেট আইডিয়াস, বাট আর অল দ্য পিপল টু প্রিপেয়ার, আর অল দ্য পিপল রেডি টু অ্যাকসেপ্ট ইউর? সামটাইমস আপনি জানেন আপনি যেটা করতে যাচ্ছেন ইজ গ্রেট, বাট স্টিল তারপরেও আপনার আইডিয়া থেকে কাটছাট দিতে হয়। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুস তারেক জিয়ার সাথে পর্যন্ত বৈঠক করেছেন। আমি সরি টু সে তারেক জিয়া হ্যাজ নো ক্যাপাসিটি অর কোয়ালিটি টু বি ইকুয়াল টু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, কিন্তু উনি কেন একটু নিচে নেমে তার সাথে বৈঠক করেছেন? বিকজ হি নোজ হি হ্যাজ টু কাম টু দ্য সেন্টার টু ব্রিং এ ব্যালেন্স, বিকজ বিএনপি ওয়াইল্ড হয়ে যাচ্ছিল। লুক এট দিস, দ্যাটস দ্য গ্রেট লিডার্স থিং, দ্যাট সামটাইমস আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরে অ্যাঙ্গার আসে না দেশের এই পরিস্থিতি দেখে, এই ক্রেজি পলিটিক্যাল লিডারদের আচরণ এবং কথাবার্তার কারণে? বাট স্টিল, ডিড ইউ সি হি ইজ ভেরি calm, হি ইজ কামিং টু দ্য সেন্টার, হি ইজ ট্রাইং টু হ্যাভ এ ব্যালেন্স ইন দ্য মিডল। ইট ইজ সো ইম্পর্টেন্ট। সো এবং হি, যারা যারা এই টেম্পারেন্সটা আছে, তার দে অ্যাভয়েড ওভার ইন্ডালজেন্স, কোনো কিছুতে অতিরিক্ত অবসেসড হয়ে যায় না, এবং কারণ অতিরিক্ত অবসেস হয়ে গেলে ইট ক্যান ইম্পেয়ার ইউর জাজমেন্ট, এটা আপনার যে জাজমেন্ট ক্যাপাসিটিটা, অর্থাৎ কোনো কিছু ওভারভিউ করা বা রিভিউ করার ক্যাপাসিটিটা আপনার এটা ইম্পেয়ার হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং প্রোডাক্টিভিটিটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যাদের মধ্যে টেম্পারেন্স আছে, তারা অলওয়েজ দে মেনটেন সেলফ ডিসিপ্লিন ইনসাইড দেম, এবং তারা অলওয়েজ ফোকাস করে তাদের নিজেদের ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং এ, যাতে তারা একটা হেলদি মাইন্ড এবং হেলদি বডি মেনটেন করে একটা ভালো ডিসিশন নিতে পারে। বিকজ ইফ আওয়ার মাইন্ড ইজ নট হেলদি, ইফ আওয়ার বডি ইজ নট হেলদি, উই আর নট গোনা মেক হেলদি ডিসিশন, বিকজ অ্যাট দ্যাট টাইম উই আর নট হ্যাপি। সো তারা অলওয়েজ আরেকটা জিনিস মেনটেন করে যারা টেম্পারেন্স, দে অলওয়েজ ট্রাই টু ফস্টার কনসিস্টেন্সি ইন দেয়ার অ্যাকশনস, এবং যেটা লিডিং টু দ্য ট্রাস্টওয়ার্দিনেস। বিকজ if the leader is not consistent, if the leader is not acting the way he is talking, তার হেড এবং হ্যান্ডস এবং ওয়ার্ডস, এই তিনটা জিনিসের মধ্যে যদি ম্যাচ না করে, ইউ আর নট গোনা বি এ ট্রাস্টওয়ার্দি লিডার। সো দে ট্রাই টু মেনটেন দ্যাট টেম্পারামেন্টস। ওকে, এখন যেমন কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন লিমিটিং ক্যাফেইন অর সুগার ইনটেক,
টু মেনটেন স্টেডি এনার্জি। একজন লিডার কি শুধুমাত্র অর্গানাইজেশনকে লিড দেয় নাকি তার নিজেকেও দেয়? মনে করেন আপনি অতিরিক্ত একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, অতিরিক্ত কফি খাচ্ছেন না, এটাও কিন্তু আপনার টেম্পারামেন্টসের একটা অংশ। আপনি মাল্টিটাস্কিং গুলো অ্যাভয়েড করছেন, এগুলো এক্সাম্পল দিচ্ছি, মাল্টিটাস্কিং গুলো অ্যাভয়েড করছেন। অথবা আপনি রেগুলার ব্রেক নিচ্ছেন, একটা হাফ অ্যান আওয়ার রেগুলার ব্রেক, মানে আবার ওইরকম ব্রেক না যে কাজ ছেড়ে দিয়ে চলে যাওয়া। আপনি 30-40 মিনিটস যখন আপনি খুবই ফোকাস দিয়ে কাজ করেন, একটা 5 মিনিটসের ব্রেক নেন, দ্যাটস পার্ট অফ ইউর প্রোডাক্টিভিটি। এটা মনে করবেন না আপনি কাজকে অবহেলা করছেন, বিকজ ইউ ক্যান কাম উইথ এ বিগোরাস এনার্জি, স্ট্রং এনার্জি টু কাম ব্যাক। বিকজ অনেকে মনে করে আমি একেবারে টানা 6 ঘন্টা চেয়ার থেকে উঠিনি, গর্ব করে বলে চেয়ার থেকে উঠিনি যে আমি ফোকাস করেছি। It sounds good, but the thing is that আপনি চেয়ার থেকে 6 ঘন্টা যেহেতু উঠেননি, একটা কাজ নিয়ে মগ্ন ছিলেন, it was not productive. লাস্ট ফিউ আওয়ার্স আপনার ওই কাজগুলো অনেক স্লো ছিল যতটুকু আপনার করার কথা ছিল। এবং যখন টেম্পারেন্স থাকে, আপনি অলওয়েজ মেক শিওর করবেন যে আপনার বাউন্ডারিগুলো মেনটেন করছেন লোকজনদের সাথে, এবং ডিস্ট্রাকশনকে নো বলছেন। অলওয়েজ ট্রাই টু স্টপ দ্য ডিস্ট্রাকশন। এটা যদি পিপল হয়, এটা যদি এনভায়রনমেন্ট হয়, এটা যদি কোনো কিছু হয়, এই জিনিসগুলোকে রিয়েলি রিয়েলি মেক শিওর করতে হবে যে আমরা যেন এটা ফোকাস করছি। এখন আমরা যদি এই সেলফ কন্ট্রোল বা টেম্পারেন্সে ইমপ্রুভ করি, তাহলে আমাদের কোন দিক দিয়ে লাভ হবে? বিকজ দ্য বিগেস্ট থিং উই উইল বি এবল টু মেক গুড ডিসিশনস। সো ইফ উই ক্যান থিঙ্ক ইট থ্রু, ফোকাস ইট থ্রু। আমি কিছুক্ষণ আগেই ডিসকাস করছিলাম যে আমাদের কোভিডের মধ্যে, এই যে ক্রাইসিসের টাইমে, there are a lot of companies got destroyed completely because their leaders didn't have temperance quality, এবং their leaders couldn't think it through, এবং their leaders were not able to make good decision. বাট ওই সময়ের একটা ঘটনা আমি প্রায় সময় আপনাদের ক্লাসে শেয়ার করেছি। এটা হচ্ছে আর্নেস্ট সোরেনসন, হোটেল ম্যারিয়টের সিইওর, যে বিহেভিয়ার, স্পিচ, কমিউনিকেশন এবং লিডারশিপ ডিসিশন মেকিং এই কোম্পানিকে শুধু বাঁচিয়ে দেয়নি, আজকে ইস ওয়ান অফ দ্য বেস্ট হোটেল চেইন in the tourism industry in the world. It was able. So and also leader যারা টেম্পারেন্স মেনটেন করতে পারে, they can be resilient, এবং তারা they can set example, lead example for others, এটা মেক শিওর করতে হবে। ওকে, এখন আমরা সেকেন্ড বার্চুতে যাই। আপনারা আপনাদের মতো করে নোট নেবেন। ইউ ডোন্ট হ্যাভ টু বি কারেক্ট ইন টেকিং নোটস, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো সাইলেন্স, এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, বাট এটার মডার্ন মিনিংটা হবে পারপাসফুল কমিউনিকেশন। পারপাসফুল কমিউনিকেশন, আই ক্যান টক অল ডে লং। পারপাসফুল কমিউনিকেশন লিখেন, আই ক্যান টক অল ডে লং, বাট talking the am I speaking the right way, in the right way, or am I talking nonsense, blah 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 blah? যে আমি 2 ঘন্টা কথা বললাম আপনাদের সাথে, এই 2 ঘন্টা কি শুধু ব্লা 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 ছিল, নাকি ইউ গট সাম মেসেজেস? সো পারপাসফুল কমিউনিকেশন, যেটা স্পিক উইথ ইন্টেনশন, স্পিক উইথ রাইট পারপাস, এবং স্পিক এবং হ্যাভ মিনিংফুল এবং কনস্ট্রাকটিভ কনভারসেশন, মিনিংফুল এবং কনস্ট্রাকটিভ কনভারসেশন। সো এখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু স্পিক অনলি হোয়েন ওয়ার্ডস অ্যাড ভ্যালিউ অর ইনসাইট। যখন আমি যখন আমরা একটা মিটিংয়ে বসবো, উই হ্যাভ এ মিটিং অর কনভারসেশন, শুড আই টক অল দ্য টাইম? নর্মালি আমি অ্যাডভাইস করি, কোনো এগ্রিমেন্ট, কোনো ডিসকাশনে হলে, আপনি যখন ওয়ান অন ওয়ান মিটিং করেন অথবা গ্রুপের সাথে মিটিং করেন, ইউ ডোন্ট স্পিক more than 1/3 or 1/4. Make sure you let other people speak, because the more you will know their mind, the more you will make better decision. Okay, so speak only when your words add value. আপনার ওয়ার্ডগুলো ভ্যালু অ্যাড করবে, তখনই শুধু কথা বলেন। এবং প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং, এটার তো কোনো বিকল্প নেই, এটা আমাদের প্রোগ্রামে বারবার এমফাসাইজ করা হয়েছে। এবং অ্যাভয়েড গসিপ। ওকে, আইডল চ্যাটার, আননেসেসারি চ্যাটিং, কথাবার্তা বলা, নেগেটিভ টকগুলো, এগুলো অ্যাভয়েড করুন, এগুলো পরিহার করুন। ইভেন অনেক সময় ইফ ইউ আর অ্যাংরি অন দ্যাট পারসন, ইভেন ইফ ইউ হ্যাভ এ ক্রিটিসিজম অফ দ্যাট পারসন, হোল্ড অন, এটা কিপ ইট ইন প্রাইভেট অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পারসন, এবং ক্রিয়েট এ স্পেস ফর রিফ্লেকশন। আপনি যদি কাউকে ধরেন 15 মিনিট খুব সিরিয়াস কথাবার্তা বললেন, মিটিং করলেন, তাকে যদি দেখেন যে সে স্টিল
ইনডিসিশনে ভুগছে বা আপনাকে কমেন্ট দিতে পারে, তাকে বলবেন যে ঠিক আছে, টেক এ 10 minutes ব্রেক। এটা কেন জানেন? রিফ্লেকশনের জন্য। মেক শিওর দ্যাট ইউ ক্রিয়েট এ স্পেস ফর রিফ্লেকশন, সো দ্যাট হি ক্যান মেক কাম ডিসিশন। এখন এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন পজিং বিফোর রেসপন্ডিং ইন মিটিং। যদি দেখলেন যে আপনি যে মিটিংটা করেছেন এখানে আপনার এমপ্লয়িরা এসে অনেকগুলো মতামত দিল, এবং মতামতগুলো কাইন্ড অফ হজবরল এবং কন্টেনশাস, সেখানে কাইন্ড অফ মানে ডিসএগ্রিমেন্ট প্রচুর পরিমাণে, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান পজ, tell everyone, hey, we had a very nice conversation, I got a lot of points, we are not finished yet, let's take a 20 minutes break, or we will come back tomorrow. Keep everybody space to have a reflection, to maintain reflection, and also you can reflect also. এবং অলওয়েজ, ফর এক্সাম্পল, আপনি যখন কনভারসেশন করছেন, যে মেক শিওর দ্যাট ইউ আর লিসনিং ফুললি, এবং তাকে জিজ্ঞেস করবেন, যেমন এই যে আমি কিছুক্ষণ আগে শাকিল ইজাজ ভাইকে ইন্টারাপ্ট করেছি, বাট দ্যাটস ওয়াই আই ওয়েন্ট ব্যাক, আস্ক হিম দ্যাট ডু ইউ হ্যাভ এনিথিং টু অ্যাড, ডিড ইউ ফিনিশ, ডিড ইউ ফিনিশ? If I, as a leader, if I don't give space to the leaders, other colleagues, they are not going to respect me, they are not going to trust me as a leader. এবং আর যখন আপনি কথাবার্তা বলবেন, ট্রাই টু ইউজ কনসাইজ, ব্রিফ এবং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। ইউ ডোন্ট নিড টু টক টু মাচ, ইউ ক্যান রিয়েলি বি কনসাইজ। ইভেন যখন একটা ইমেল লিখছেন, ইমেলটা ড্রাফট করার পরে আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। মনে করেন আপনি দেখলেন যে 2 পৃষ্ঠা হয়ে গেছে, আপনি তখন চ্যাট জিপিটিতে এটা ঢেলে দেন, চ্যাট জিপিটিকে বলেন এই 2 পৃষ্ঠাটাকে আমাকে 2টা প্যারাগ্রাফে করে দাও, বাট মেক শিওর দ্যাট ইউ কিপ অল মাই টকিং পয়েন্টস। দেখবেন চ্যাট জিপিটি আপনাকে হেল্প করছে কনসাইজ করার জন্য। আপনি দেখবেন, আমি যেমন বাংলাদেশি ভারতীয় যদি কোনো বই পড়ি, দেখা যায় যে ভালো বই যেগুলো বলি, অনেক সময় দেখা যায় যে একটা বই পড়ে 2টা লেসন আছে, বাট আমেরিকান বইগুলো পড়ে দেখা যায় যে একটা ছোট বইতে হাজারো লেসন আছে। ব্যাপারটা কেন কি? তারা তারা অল্প কথায় বেশি দামি কথা বলতে পারে। দ্যাটস দ্য থিং। আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান, বাট আই এম জাস্ট ট্রাইং টু সে দ্যাট আমি এত বড় একটা বই লিখে ফেলেছি, দ্যাটস নট এ বিগ ডিল। ওখানের মধ্যে ম্যাটেরিয়াল কি আছে বা দিক নির্দেশনা কি আছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি কি এত বড় বই লিখে শুধু 2টা অ্যাডভাইসই দিয়েছি, নাকি আমি এতটুকু ছোট বই লিখে 20টা অ্যাডভাইস দিতে পেরেছি? দ্যাটস দ্য বিগেস্ট থিং। সো মেক শিওর দ্যাট ইউ আর ইউজিং কনসাইজ ল্যাঙ্গুয়েজ এবং প্র্যাকটিস সাইলেন্স। অনেক সময় দেখবেন আপনি যখন একজন কোনো কারণে, ঘটনাটা সিরিয়াস, এমপ্লয়ি খুব রাগ প্রকাশ করলো, এবং এমপ্লয়ির কে অবজার্ভ করে দেখতেছেন যে সে কথা বলতেছে আপনার সাথে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে চুপ করে গেল, এবং সে আহ, চুপ করে আছে কিছুক্ষণ। এই সময় তাকে কথা বলানোর চেষ্টা করবেন না, তাকে ওই কোয়াইটনেসটা, মানে ওই ওই পজটা নিতে দিন, সাইলেন্সটা তাকে দিন। 2-1 মিনিট আপনিও চুপ করে থাকুন, আপনি তাকে সময় দিন, তারপর 2-1 মিনিট পরে বলুন যে আই হোপ ইউ উই ক্যান স্টার্ট ওভার। সো you will get a chance, because human being consistently যখন টকিং করে, they cannot make this good decision, because তাদের রিফ্লেকশনের সময়টা তখন থাকে না। সো আমরা যখন এই এই জিনিসটা আমাদের পারপাসফুল কমিউনিকেশন অথবা সাইলেন্সটা মেনটেন করব, উই উইল বি এবল টু ফস্টার এ কালচার অফ রেসপেক্ট। আমরা কালচার অফ একটা মিউচুয়াল রেসপেক্ট, বেটার লিসনিং এবং ক্লিয়ার কমিউনিকেশনের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। আর যখন আপনি স্পিকিং উইথ পারপাস, আপনি যখন পারপাসফুল একটা কমিউনিকেট করবেন, দে পিপল উইল সি দ্যাট ইউ আর রিয়েলি লিডিং, অ্যান্ড পিপল উইল সি দ্যাট ইউ আর দ্য রাইট লিডার টু ফলো। সো এবং it will foster the trust and collaboration in the leadership environment. Foster collaboration এবং ট্রাস্ট। একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রাস্ট ইজ দ্য গ্লু অফ your relationship. Without relationship you don't have leadership. So among, if you don't have trust, you're not going to have collaboration either. So this is so important. দেন আমরা নাম্বার 3-তে যাব। নাম্বার 3-তে যে জিনিসটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, সেটাকে বলেছেন অর্ডার। অর্ডার বলতে আমরা শৃঙ্খলা বা অর্গানাইজেশন যেটা বলি, অথবা অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস, অথবা অর্গানাইজেশনাল এফিসিয়েন্সিও বলতে পারি। এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি কথাটা পরে আসতেছে। সো অর্ডার মানেই তো আমরা জানি শৃঙ্খলা, অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করা, টু গেট টু দ্য গোল। সো এখন স্ট্রাকচার ইউর এনভায়রনমেন্ট স্কেডিউল ফর ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, এটার মানে হচ্ছে অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি। এখন আপনাকে স্বাভাবিকভাবে একটা স্ট্রাকচার, এলোমেলোভাবে যাওয়া যাবে না। ইউ হ্যাভ, আই নো ইউ গাইস হ্যাভ অল স্ট্রাকচার। সো এখানে মেক শিওর করতে হবে ইউ আর
focusing on structure, you are focusing on schedule, you are focusing on organization and planning, so that it can reduce chaos. Because and also you are having good communication, because if it is not structures, employees will not know what they are supposed to do. এবং অলওয়েজ মেনটেন করতে হবে, মেক শিওর করতে হবে আপনার যে ফিজিক্যাল, ডিজিটাল এবং সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টগুলো যেন অর্গানাইজ থাকে। আমি প্রথমে কি বলেছি? ফিজিক্যাল। ফিজিক্যাল মানে যে আপনার অফিস এনভায়রনমেন্ট অথবা কাজের জায়গাটা যেভাবে সাজানো, দ্যাটস দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আবার ডিজিটাল, এখন আমাদের তো ডিজিটাল একসময় ছিল না, এখন আমাদের সব কিছু কিন্তু ডকুমেন্টেশন, কমিউনিকেশন সব কিছু এখন ডিজিটাল। এখন এটাও অর্গানাইজ হতে হতে হবে। এবং কোম্পানিগুলো এখন অনেক ইআরপি সিস্টেম মেনটেন করছে, মানে ইআরপি সিস্টেমগুলো মেনটেন করছে যাতে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের আওতায় একটা অর্গানাইজড ওয়েতে থাকে। এবং সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল যেন সেফটিটা মেনটেন করা হয়, পিপল ক্যান ফিল দ্যাট সাইকোলজিক্যালি দে আর অর্গানাইজড, দেয়ার লিডার্স আর অর্গানাইজড। এবং তাদের মেক শিওর করতে হবে লিডারদের তাদের হ্যাবিটগুলো, এগুলো যেন তার গোলের সাথে অ্যালাইনমেন্ট থাকে। এবং তারা অলওয়েজ লিডার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটাকে ইনজেক্ট করে, ফোকাস করে, এবং অলওয়েজ তারা এস্টাবলিশ একটা রুটিন এস্টাবলিশ করছে যাতে দে ক্যান মেনটেইন ডিসিপ্লিন। সো এখানে শুধুমাত্র লিডারশিপ ইজ নট অল অ্যাবাউট জাস্ট গিভিং স্পিচ, যেটা বোঝানো হচ্ছে। লিডারশিপ ইজ অল অ্যাবাউট in enforcing, implementing the things you want to do. So যেমন একজন টিম লিডার টাস্ক ম্যানেজমেন্ট টুল বা কোনো একটা টুল বা সফটওয়্যার ইউজ করছে, আবার আপনি আপনার অফিসের ফাইলগুলো এনে অর্গানাইজ লেবেলিং করছেন। আমি জাস্ট সিম্পল উদাহরণ দিচ্ছি। আপনি ইউ আর ক্রিয়েটিং এ কনসিস্টেন্ট মানডে মর্নিং মিটিং ফর উইকলি প্ল্যানিং। আপনি চিন্তা করছেন যে ইউ হ্যাভ এভরি উইক ইউ আর গোয়িং টু হ্যাভ এ মিটিং উইথ অল দ্য এমপ্লয়িজ। আবার ডেইলি হার্ডলগুলো মেনটেন করা, যে একটা ছোট্ট টিম যেটা আছে, ডেইলি হার্ডলগুলো, মিটিংগুলো মেনটেন করা, এবং প্রপার ডেলিগেশন অফ দ্য টাস্ক এবং প্রপার কমিউনিকেশন অফ দ্য টাস্ক। এটা মনে রাখতে হবে, ডেলিগেশন অফ দ্য টাস্ক অর্থাৎ হোয়াট এভার, আই ডোন্ট নিড টু ডু এভরিথিং, I don't need to be all kinds of things doer. I need to know who is the best on what, এবং তাকে কিভাবে এটা ডেলিগেট করা যায়, এবং প্রপার কমিউনিকেশনটা আমরা মেনটেন করছি কিনা। এখন আমরা অর্ডারটা কেন মেনটেন করব? বিকজ হোয়েন উই মেনটেন অর্ডার ইট অ্যাকচুয়ালি রিডিউসেস স্ট্রেস। কারণ আমাদের অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট, আমাদের ডিজিটাল এনভায়রনমেন্ট, এগুলো যদি এলোমেলো হয়, উই আর gonna be stressed, we are gonna be completely disorganized, we are gonna lose also efficiency. এটা মেক শিওর করতে হবে। সো যখন আমরা অর্ডার মেনটেন করি, এটা স্ট্রেসটা কমে যায়, একটা স্ট্রেসটা কমে যায়, এবং এটা আমাদের এনভায়রনমেন্ট একটা কন্ট্রোল এবং ক্লারিটি নিয়ে আসে, এবং এটা প্রোডাক্টিভিটি, ডিসিশন মেকিংটা ইমপ্রুভ করে, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে। আর আপনি যদি পার্সোনালি চিন্তা করেন, এটা যে জিনিসটা করে সেটা হচ্ছে যে ইট ব্রিংস এ পিস অফ মাইন্ড, এবং ইট ফ্রিজ মেন্টাল স্পেস। যখন আমরা অর্গানাইজড ওয়েতে ডকুমেন্ট করে, লিস্ট করে, সফটওয়্যার ইউজ করে, ডিজিটাল স্পেসগুলো সব কিছু অর্গানাইজ করে যখন আমরা কমিউনিকেশনগুলো এবং ওয়ার্ক স্পেসগুলো মেনটেন করি, তখন এটা আমাদের, এগুলো আপনারা অলরেডি করেন, আমি জাস্ট একটু অর্গানাইজ ওয়েতে লিডারশিপটা বলার চেষ্টা করছি, যে এটা আমাদের মেন্টাল স্পেসটাকে ফ্রি করে, উই বিকাম হ্যাপি অ্যাট ওয়ার্ক। এবং মোর ইম্পর্টেন্টলি আবার যখন এই অর্ডার বা সিস্টেমেটিক ওয়েতে যখন আমরা কাজ করি, ইট অ্যাকচুয়ালি এনশিওরস অ্যাকাউন্টেবিলিটি এবং এফিসিয়েন্সি অপারেশনে নিয়ে আসে। নাম্বার ফোর আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রেজলিউশন। আমরা নিউ ইয়ার রেজলিউশন বলি না, তবে এখানে রেজলিউশন বলতে বোঝায় যে কমিটমেন্ট টু গোলস, যে আমার যে গোলটা আছে, আমার যে টার্গেটটা আছে, সেটার প্রতি কমিটমেন্টটা মেনটেন করা, রেজলিউশন। তো এখানে এখন সেটার জন্য আমাদেরকে কি করতে হবে না, এটা নাম্বার 4। এটার জন্য কি করতে হবে? উই হ্যাভ টু সেট ক্লিয়ার অবজেক্টিভস in written, এবং all employees have to know it, we have to have proper communication এবং follow through it determination এবং making people accountable. So এখন সেটা করতে হলে আমাদের কি করতে হবে? We have to have a commitment to goals এবং follow it through. Not only just we have a goal, we have a plan, we are following it, we are focusing it, এবং you make decision with intention. Whatever decision you make, আপনি চিন্তা করে করেন, এবং you stick to that. Confront
চ্যালেঞ্জ হ্যান্ডস অন। যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসতেছে, যে ইরেগুলারিটিস আসতেছে, এগুলো আপনি কনফ্রন্ট করবেন, হেলদি ওয়েতে কনফ্রন্ট করবেন, অর্থাৎ এগুলো ফেস করবেন, এগুলো ডিল করবেন, এবং ইউ টেক ফুল রেসপন্সিবিলিটি ফর ইউর অ্যাকশনস এবং আউটকামস, এবং ডু নট ট্রাই টু অ্যাভয়েড দ্য রেসপন্সিবিলিটি, সে হোয়াট ইজ ইউর মিস্টেক, and not only that, your employee's mistake is also your mistake. Persist in the face of setback. When setback বলতে বোঝায় SETBACKS, setback বলতে বোঝায় যখন আপনার ক্রাইসিস আসছে, সেই সময়ে পারসিস্ট করা, পারসিস্টেন্ট থাকা, এবং ফোকাস থাকা, এবং ডিটারমিন থাকা, এবং স্ট্রংলি পুশ করা। সো এখন যদি আমরা এটা করতে চাই, যেমন আপনি আপনার এমপ্লয়ীদেরকে একটা কোর্স দিলেন, ফর এক্সাম্পল, যে একটা ইয়ার লং একটা লিডারশিপ সার্টিফিকেশন কোর্স দিলেন ডেসপাইট এ বিজি ওয়ার্কলোড, এবং আপনি তাদেরকে টার্গেট দিলেন এই জিনিসটা তারা কমপ্লিট করতে হবে, এগুলো উদাহরণ দিচ্ছি, কমপ্লিট করতে হবে, এবং এটা তা আপনাকে আপনাকে রিপোর্ট করতে হবে তাদের প্রোগ্রেস। অথবা এরকম একটা উদাহরণ হতে পারে ফলোয়িং থ্রু অন প্রমিসেস মেড ডিউরিং এ টিম মিটিং। টিমের মধ্যে টিম মিটিংয়ে যখন একজন প্রমিস করেছে, আপনি প্রমিস করেছেন, এই প্রমিসগুলো আপনি ফলো আপ করছেন ওদের সাথে, এবং রেসপন্ডিং টু কনফ্লিক্ট উইথ অ্যাকশন রাদার দ্যান অ্যাভয়েডেন্স। হোয়েন দেয়ার ইজ এ প্রবলেম উই ফেস ইট, উই ডোন্ট রান অ্যাওয়ে ফ্রম ইট, এবং রিঅ্যাপ্লাইং ফর এ প্রমোশন আফটার বিইং রিজেক্টেড ওয়ান্স। মনে করেন আপনি প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনি প্রমোটেড হননি, বাট ইউ আর ফলোয়িং ইট থ্রু উইথ ইউর লিডার, আপনার কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটা আপনি তাদেরকে জিজ্ঞেস করছেন, এবং আপনি রিঅ্যাপ্লাই করছেন, আপনাকে রিপ্রিপেয়ার করছেন, এবং ফিনিশিং এ প্রপোজাল লেট নাইট টু মিট এ প্রমিস ডেডলাইন। অনেক সময় দেখা যাবে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক লং আওয়ার্স, বাট ইউ হ্যাভ টু অলওয়েজ ফিনিশ হোয়াট ইউর কমিটমেন্ট ইজ প্রমিস। সো মূল কথাটা হচ্ছে, যেখানে রেজলিউশন বলতে যেটা বোঝাচ্ছে কমিটমেন্ট টু গোলস, হোয়াট এভার উই আর থিঙ্কিং টু ডু, whatever we are setting up the goal to do, whatever we are making decision, make sure you push it through, এবং make sure আপনি যখন আপনার এমপ্লয়ীদেরকে যখন এই ডিসিশনগুলো দিলেন, বা এই গোলগুলো দিলেন, বা তাদেরকে একটা প্রজেক্ট দিলেন, আপনি অ্যাক্টিভলি তাদের সাথে কমিউনিকেশনটা করছেন ফর ইভ্যালুয়েশন, ফর ওভারসিইং, ফর অ্যাকাউন্টেবিলিটি। সো আমরা যখন এই জিনিসটা করব, রেজলিউশনটা একটা আমাদের ইন্টেনশনগুলোকে স্ট্রেংথ দেয়, এবং আমাদের কাজের মধ্যে একটা কনসিস্টেন্সি ক্রিয়েট করে। এটা কেন? আমরা অনেক সময় মনে করি যে আমরা উই ওয়েট ফর দ্য মোটিভেশন ফ্রম আউটসাইড, সামওয়ান উইল মোটিভেট মি, সামওয়ান আপসেট মি, বাট সামওয়ান উইল কাম টু মোটিভেট মি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আবার অনেক সময় আমরা ইন্সপাইরেশন পুরো প্রিপেয়ার হয়ে কোনো একটা কাজ শুরু করব, এটার জন্য বসে থাকি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি আসলে কাজের আম, কাজের যে মানসিক শক্তি, কাজ করার জন্য যে মানসিক শক্তি, এটা কাজ থেকেই পেতে হবে। এটা এমারসন বলেছিলেন, ম্যাসাচুসেটসের একজন ইন্ডিভিজুয়ালিস্টিক ফিলসফার, এবং ওনাকে ট্রান্সেন্ডেন্টালিস্ট বলা হতো। তো উনি বলেছিলেন যে টু দ্য দ্য রিকোয়ার্ড এনার্জি ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ টু গেট ইট ফ্রম দ্য ওয়ার্ক, অর্থাৎ টু গেট দ্য এনার্জি টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কাজ করার জন্য যে এনার্জিটা দরকার, এটা কাজ করার মাধ্যমেই পেতে হবে, অর্থাৎ এটা মানসিক এনার্জির কথা বলেছে। ওকে, সো দেন আমরা যে এটা ফিফথ, এটা ফ্রুগালিটি বলতেন ফাউন্ডিং ফাদাররা, অর্থাৎ মিতব্যয়িতা যেটা বলে আর কি, বাট আমরা অর্গানাইজেশনাল ফাইন্যান্সিয়াল স্টুয়ার্ডশিপ, অথবা অর্গানাইজেশনাল যে ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, এই জিনিসটার দিকে আমরা ফোকাস করব। যে ফ্রুগালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর পার্সোনাল লাইফ অ্যান্ড ইন ইউর অর্গানাইজেশনাল লাইফ, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভলি ফ্রুগাল। যেমন আমাদের ওয়ারেন বাফেট হচ্ছে যে সবচেয়ে বড় উদাহরণ ফ্রুগালিটির জন্য, মিতব্যয়িতা কত বলে। ওয়ারেন বাফেট এবং ওয়ারেন বাফেটের ওয়াইফ যখন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে গিয়েছেন একটা কফি শপে, দে ওয়ার ফিলিং টায়ার্ড কফি শপের জন্য। এখন একটা কফি, ওটা খুবই স্ট্যান্ডার্ড মানের একটা কফি শপ ছিল, মানে $12 একটা কফি। তখন ওনার ওয়ারেন বাফেটের ওয়াইফ বললেন যে না, $12 দিয়ে কফি খাবো না, ইটস টু মাচ ওয়েস্ট। ওকে, তো বললো যে আমরা হোটেলে চলে যাব, হোটেলের মধ্যে যে কমপ্লিমেন্টারি কফি আছে ওখান থেকে খাবো। আপনি কাকে কি বলবেন? মাইজার বলবেন? কৃপন বলবেন? দে আর নট মাইজার, দেয়ার মানি ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। তারা তাদের, বাট দেয়ার ফ্রুগাল, আননেসেসারি তারা ওয়েস্ট করে না। ওয়ারেন বাফেট সর্বোচ্চ বাজেট হচ্ছে $4 ফর ব্রেকফাস্ট এভরিডে, নট মোর দ্যান $4। উনি কার
এটা ইউজ করতে 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 উনি ইউজ করতে করতে একেবারে পুরনো হয়ে গেছে, তারপরেও চালাচ্ছেন। ওনাকে অনেকেই বললো যে না আমার কার চলছে। পরে ফোর্ড কার কোম্পানি একটা কাস্টমাইজ কার বানিয়ে গিফট করে ওই কারটা টো করে নিয়ে আসছে। তখন ওয়ারেন বাফেট নাকি হেসে বলে যে নাও আই ক্যান টেক ইট বিকজ আই এম নট গোনা স্পেন্ড মানি ফর অ্যানাদার কার হোয়েন মাই কার ইজ রানিং, মাই কার ইজ ডুইং ওকে। সো সো দিস ইজ এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক্সাম্পল অফ ফ্রুগালিটি। আপনি তাকে কৃপণ বলতে পারেন, ইজ আপ টু ইউ। বাট এবং ওয়ারেন বাফেট যে বাড়িটাতে বসবাস করেন, ইটস ভেরি শেমফুল ফর মি টু সে দ্যাট তার বাসার দাম বর্তমান বাজার দরও আমার আমার আমি যে বাসাটাতে বাস করছি সেই বাসার চেয়ে বাজার দরের চেয়ে কম। ইটস নট এ প্রাইড ফর মি দ্যাট আই লিভ ইন মোর এক্সপেন্সিভ হাউস দ্যান হিম, ইটস অ্যাকচুয়ালি শেম। আমি যখন জানতে পারছি আই ফেল্ট ashamed that that's how I realized that why he's becoming such a billionaire entrepreneur is because of the frugality. In the same way, আমাদের এটা একটা মোরাল এবং রিলিজিয়াস রেসপন্সিবিলিটি। আমি যেখানেই যাই না কেন, মেবি ইটস নট মাই অ্যাসেট, ইটস নট মাই স্টিল, যখন আমি কোম্পানিতে আমি কাজ করব, when I am utilizing company money, company resources, I have to think in the same way the way I do in my house, so that like this is my moral responsibility. আমি শুরুতে কথা শুরু করেছিলাম কিভাবে, যে উই আর গডস রিপ্রেজেন্টেটিভ। God is not dishonest. God wants ethics. God wants integrity. God wants honesty. God wants accountability everywhere. Am I right or wrong? God এর পুরো কোরআন, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, তাওরাত যতগুলো আছে সবকিছুতেই ওই মেসেজটাই পাবেন। God is very moral. সো ইফ গড ক্রিয়েটেড আস, এবং তার সবচেয়ে প্রিয় সৃষ্টি আমরা হয়ে থাকি, এবং বাইবেলের শুরুতে একটা কথা বলা আছে, গড হ্যাজ ক্রিয়েটেড হিউম্যান বিং অফ হিজ ওন ইমেজ। গড হিউম্যান বিংকে তার মতো করে তৈরি করেছেন। এবং তার মতো করে তৈরি করা মানে, এটা আবার ভুল বুঝবেন না, তার মতো তৈরি করা মানে তার মতো দেখতে তৈরি করা নয়, অথবা তার মতো তৈরি করা মানে তার মতো চেহারার নয়। তার মতো বলতে তার কিছু লিডারশিপ ক্যাপাসিটি যেটা আমাদেরকে দিয়েছেন, সেই জিনিসগুলো। এখন সেগুলো কেন দিয়েছেন? দিয়েছেন এই জন্যই যাতে এগুলো আমরা তার হয়ে, তার ইন্টেনশনালিটি অনুসারে, তার পারপাস অনুসারে আমরা এগুলোকে ইউটিলাইজ করি। এটার জন্যই গড did that. So remember, your every step you are making, every decision you are making is also part of religion. Why? Because every time you are doing something in the organization, in the house, or outside the organization, or outside the house, God is watching you that you are taking the right step. So it is so important, it is so important that you are maintaining that frugality everywhere. Even কেউ যদি আপনাকে এনিথিং এনিথিং যে আপনি মেনটেন করতে পারেন। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই, আমার ওই ফ্রেন্ড এখানে আছে কিনা জানি না, আমার একজন বন্ধু যিনি গার্মেন্টস ওনার, এখানে কয়েকজন ছিলেন, মহিউদ্দিনকে ডেমরার মধ্যে গার্মেন্টস ওনার, তার ফ্রুগালিটি এবং তার অনেস্টিটা সম্পর্কে উদাহরণ দিই। সে খুবই ইয়াং, আমরাও যখন ইউনিভার্সিটিতে পড়ছি, সে নিজেও ইয়াং, আপনি তো বুঝতে পারেন, তখন 20-21 বছর বয়স। এবং তার হাতেই ন্যস্ত ছিল ঘরের ঘরের খরচ করার, মেনটেন করার। তো তার বড় ভাই সৌদি আরবে ছিলেন, তো তার বড় ভাই তাকে টাকা পাঠাতেন ফ্যামিলি মেনটেন করার জন্য। সো সে খুব মজার কিছু কাজ করতো, সে খুব ফ্রুগাল ভাবে শক্ত হাতে খরচগুলো মেনটেন করতো। এখন বড় ভাই এসছে বিদেশ থেকে, এবং এগুলো আমার এক্সপিরিয়েন্স করা ব্যাপার। বড় ভাই আসছে বিদেশ থেকে, এসে উনি যখন একটু রিল্যাক্স করেছেন, তারপরে বললেন যে বড় ভাই আমি আপনার সাথে একটু হিসাবে বসতে হবে। কারণ বড় ভাই একটু অবাক হয়ে গেলেন, আবার তোমার সাথে তো কি হিসাব, আমি তোমাদের ঘর খরচের টাকা দিয়েছি, ঘর খরচ করেছো, আবার কি হিসাব? বলছে না না, কিছু হিসাব আছে। তারপর সে কি করতো, সে এই যে বড় ভাই যে সময় দেশ ছেড়েছিলেন এবং যে সময় আসা পর্যন্ত প্রত্যেকটা রিটার্ন, যে হোয়াট হি এক্সপেন্ড, অ্যান্ড হি অলওয়েজ অলওয়েজ সেভড মানি ফর হিজ বিগ ব্রাদার। যে খরচগুলো দিত সেখান থেকে অলওয়েজ সেভ করতো, 2-4 লাখ টাকা সেভ করে রাখতো বড় ভাইয়ের জন্য। এবং বড় ভাই আশ্চর্য হয়ে যেত যে টাকাগুলো আমি দিয়েছি খরচ করার জন্য, বললো যে না আমরা এনাফ খরচ করেছি, কিন্তু যেগুলো খরচ করার দরকার নেই সেগুলো কেন খরচ করবো? এটার রেজাল্ট কি জানেন? বড় ভাই গ্রাজুয়ালি বিভিন্ন বায়ারের সাথে কানেক্ট হয়ে
বাংলাদেশের গার্মেন্টস থেকে কাপড় নিয়ে নিয়ে বিজনেস করতেন উনি সৌদি আরবিয়া এবং আশেপাশে আরবিয়া। পরবর্তীতে উনি চিন্তা করলেন যে উনি একটা গার্মেন্টস দিবেন, এবং তখন মহিউদ্দিনকে ইংল্যান্ডে পড়তে পাঠানো হয়েছিল। ওর ডিগ্রি শেষ করে, এমবিএ শেষ করে ওকে ডেকে নিয়ে আসে, এবং বড় ভাই বিশাল ইনভেস্ট করে মহিউদ্দিনকে গার্মেন্টস করতে সহায়তা করে, এবং মহিউদ্দিন আজকে গার্মেন্টস ওনার বিকজ অফ হিজ ইন্টেগ্রিটি এবং হিজ ফ্রুগালিটি। ডিড ইউ গেট দ্য এক্সাম্পল? ইউ হ্যাভ অলওয়েজ রিওয়ার্ড। এই যে দেখেন, কিন্তু যদি এরকম করতো, সে বড় ভাইয়ের টাকা তো সব খরচ করেছে, আরো বাড়তি চাইতো, আরো পুশ করতো বড় ভাইকে টর্চার করতো, তাহলে হি উডেন্ট গেট দেয়ার। আমি একদম রিয়েল এক্সাম্পল, রিয়েল লাইফ থেকে। সে আমার লাইফ লং ফ্রেন্ড। আমি মনে করি বাংলাদেশে যদি আমার একজন বেস্ট ফ্রেন্ড থাকেও, সে হি ইজ দ্যাট। আই লার্ন ফ্রম হিম ইন এভরি সিঙ্গেল স্টেপ। আমি আপনাকে যে জিনিসটা বলতেছি, সে একজন ইংলিশে পড়া স্টুডেন্ট, আজকে সে গার্মেন্টস এর ওনার, প্রচুর রিয়েল এস্টেট বিজনেস, এবং তার মল আছে, যে রিটেল মল আছে। সো হাউ ওয়াজ দিস পসিবল? বিকজ হি মেনটেন্স অনেস্টি, integrity, in frugality in every single way. This is so important. This is so important. The good leaders are very frugal, mitobe, everywhere in organization. এবং when even they are using other people's money. Remember that. When they are even using other people's money. So always make sure করবেন, when you are going to the company এবং you are spending company money, that's not only company gave you this responsibility, God sent you there. So you have to work on behalf of God over there. So make sure that you are utilizing their money. So you are avoiding unnecessary expenses, waste, এবং you are investing only সেখানে যেখানে ভ্যালু অ্যাড করবে। ইউ আর ইনভেস্টিং অনলি ইন হোয়াট অ্যাডস ভ্যালু। ওকে, অলওয়েজ টিচ টার্মস টু বি রিসোর্সফুল। এখন আপনি কি শুধু অনেস্টি মেনটেন করবেন, নাকি ইউ উইল টিচ দিস থিংস টু ইউর এমপ্লয়িজ? ইটস নট অনলি জাস্ট ইউ পুশ দেম, ডিকটেট দেম, ডু দিস। এক্সপ্লেইন টু দেম, যেভাবে আমি আপনার কাছে এক্সপ্লেইন করছি ফ্রুগালিটিটা, গো টু দেম এবং এক্সপ্লেইন টু দেম হোয়াই দে নিড টু বি অনেস্ট। যদি বলে যে অনেস্ট, কারণ আপনি যদি শুধু কোম্পানির নামে তাদেরকে ফ্রুগাল হতে বলেন, বলবেন যে ও কোম্পানি শুধু তার নিজের লাভ চিন্তা করে। কিন্তু আপনি যখন তার ক্যাপাসিটি, তার কোয়ালিটি, গডের ইন্টেনশন, এবং রিয়েলি অনেস্ট হলে কি, যে এই যে আমি যেমন আপনাদেরকে যখন মহিউদ্দিনের উদাহরণ দিলাম, এখন আপনাদের কাছে এই জিনিসটা আরো বেশি গ্রহণযোগ্য হয়েছে না? ফ্রুগালিটি কেন হওয়া দরকার? বিকজ ইস গিভ এ, আমরা দেখতে পাচ্ছি যে একজন সেই ছাত্র বয়সে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়া স্টুডেন্ট, ফ্রুগালিটিটা মেনটেন করার কারণে হি গট দ্য রিওয়ার্ড। তার তো একটা ফুটা পয়সাও ছিল না যে বিজনেস স্টার্ট করার জন্য, হিজ বিগ ব্রাদার ইনভেস্টেড ইট। ওকে, এবং সো দিস ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট অলওয়েজ রিএনফোর্স a culture of thoughtful spending। লিখে রাখেন এই দুটো ওয়ার্ড, thoughtful spending। একটা কালচার ক্রিয়েট করেন যেখানে thoughtful spending করবে, ইন দ্য হাউস, ইন দ্য অর্গানাইজেশন, ইন এভরিহোয়ার ইউ গো। সো যখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের আমরা এটা করব বিকজ, কেন এটা করতেছি, এটার একটা বিগেস্ট পারপাস আছে। শুধুমাত্র গডকে হ্যাপি করার জন্য, শুধুমাত্র হ্যাপি করার জন্য নয়, শুধুমাত্র আমি নিজে সৎ মানুষ হওয়ার জন্য নয়। This world is very competitive. If I don't help the company to save their money এবং টু ইমপ্রুভ কনসিস্টেন্টলি, এবং তাদের ওয়েস্টগুলো যদি আমি মিনিমাইজ করতে না পারি, আমার কোম্পানি, মাই কোম্পানি উইল লুজ দ্য ইন দ্য কম্পিটিশন, বিকজ দিস ইজ ফিয়ার্সলি। আপনার কোম্পানি যে প্রোডাক্ট বানায়, এখন হাজারো হাজারো কোম্পানি বানাচ্ছে প্রোডাক্টগুলো। ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন দ্য মার্কেট, you have to be competitive not only with quality product also, but also you are making sure that you are maintaining the cost, you are really saving money for the company। এখন আমরা এটা কেন করছি? আমরা ফ্রুগালিটি যেটা করে, সেটা ফ্রুগালিটি প্রমোটস সাস্টেইনেবিলিটি ইন দ্য কোম্পানি, বিকজ when company will be able to save money but also produce the quality product, company will be sustainable। এবং ফাইন্যান্সিয়াল মাইন্ডফুলনেস যেটা, একটা জিনিস খেয়াল রাখবে, অনেকে বলে যে আমি এটা বাসায় মেনটেন করি। আমি মনে করি যে প্রত্যেকটা গুড ভার্চুগুলো সব জায়গায় মেনটেন করতে হবে। আপনি শুধু ওখানে অনেস্ট, এখানে অনেস্ট না, এখানে এরকম, ওখানে এরকম না। ইফ ইউ আর হাম্বল, ইউ হ্যাভ টু বি হাম্বল এভরিওয়ার। If you are resilient, you have to be resilient everywhere, not only just when you are working in the company. When you are maintaining finances in your family, you have to be resilient too. When একজন তো আপনাকে দায়িত্ব দিল আর কি, আপনার রিলেটিভ ডেকে, যে এই বিয়ের খরচটা আপনাকে দিয়ে আমি মেনটেন করাবো,
করাতে চাই, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটাও কিন্তু আপনাকে, ইউ হ্যাভ টু বি রেজিলিয়েন্ট ওভার দেয়ার, ইউ হ্যাভ টু বি লিডার ওভার দেয়ার, বিকজ ইউ আর নট অনলি পার্ট অফ দ্য অর্গানাইজেশন, ইউ আর নট অনলি পার্ট অফ দ্য ফ্যামিলি, ইউ আর পার্ট অফ দ্য সোসাইটি। ইউ প্রবাবলি রিমেম্বার দ্য, আমি লাইফ হুইল যেটা নিয়ে ডিসকাস করেছিলাম, ইউ আর নট ওয়ান এন্টিটি, ইউ আর 8টা ডিপার্টমেন্টের সমন্বয়ে আপনি, ওকে, লাইফের মধ্যে। সো উই নিড টু মেক শিওর উই আর ফোকাসিং অন দ্যাট। সো এখন নেক্সট যে জিনিসটার কথা বলেছেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি মানে হার্ডওয়ার্ক বলতে যেটা বোঝায়, অথবা ফোকাসড এবং ডিটারমিন যে কাজটা, যেটা প্রোডাক্টিভিটি যেটা মেনটেন করব। সো এখন আমরা প্রোডাক্টিভ ওয়ার্ক এথিক, এখানে আবার আরেকটা কথা বলে দিই, এখানে শুধু ইন্ডাস্ট্রি বলতে হার্ড ওয়ার্ক কথাটা বলছি না, এখানে প্রোডাক্টিভিটি উইথ ওয়ার্ক এথিক, এথিক্স নিয়ে, এথিক। সো ম্যাক্সিমাইজ ইউর টাইম অ্যান্ড এফোর্টস অন হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস। যেমন এই যে আমরা যে টাইম অ্যান্ড প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, যেটা আমরা রিসেন্টলি ইমোশনালি ইন্টেলিজেন্ট প্রোডাক্টিভিটি লিডারশিপ কোর্স অফার করি, ওয়াই উই আর ডুইং দিস কোর্স, উই আর নট অনলি জাস্ট ডুইং দিস কোর্স is that I will work 12 hours non-stop. এটা so that I can produce maximum, but I utilize resource minimum. And also, my every minute is utilized. My every minute was resourceful. My every minute was productive. এটা মেনটেন করার জন্যই আমি আমার ওই টাইম অ্যান্ড প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট আমি শিখছি। সো আমার এই ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে প্রোডাক্টিভ ওয়ার্ক এথিক, এবং যাতে আমরা হাই ইম্প্যাক্ট ফেলতে পারি। সো এটা করতে গেলে আমাকে কি কি করা উচিত? সো দ্যাট আই নিড টু স্টে ফোকাসড অন মিনিংফুল ওয়ার্ক। Can I do everything? No. I don't need to do everything, but I need to do. Do I have enough time to do everything? No. But I have enough time to do the most important things always. এবং avoid idleness, avoid procrastination, strive for consistent productivity. ইটস নট দ্যাট আজকে একবার অনেক কাজ করে ফেলাম, আজকে 12 ঘন্টা কাজ করলাম, কালকে 2 ঘন্টা কাজ করলাম, আজকে 12টা কাজ করলাম, কালকে 2টা কাজ করলাম। রাদার আমি প্রোডাক্টিভ থাকতে হলে আমি আজকে 6টা, কালকে 6টা করি, আজকে 7টা, কালকে 7টা করি। ডু দ্যাট, মেনটেন দ্যাট কনসিস্টেন্ট প্রোডাক্টিভিটি, এবং অলওয়েজ আইডেন্টিফাই দ্য অপরচুনিটিস টু ইমপ্রুভ, যেটা যেটা জাপানিজরা কাইজান বলে, ছোট ছোট জিনিসগুলো ইমপ্রুভ করা, ছোট ছোট অপরচুনিটিগুলো খুঁজে বের করুন যেগুলো ইমপ্রুভ করা যাবে। এবং এটা ইমপ্রুভ করতে হলে নিজের পার্সোনাল এবং প্রফেশনাল ডিপার্টমেন্টাল গোল সেট আপ করুন। আপনি এমপ্লয়িকে শুধুমাত্র কাজ করবে, প্রোডাকশন করবে, এটা শুধু গোল দিবেন তাই নয়, তাকে এটাও টার্গেট দিন যে হাউ মাচ হি নিডস টু ইমপ্রুভ, হোয়াট হি নিডস টু লার্ন, হোয়াট কোর্সেস হি নিডস টু ফিনিশ, হোয়াট ট্রেনিং হি নিডস টু হ্যাভ। সো এটা মনে রাখতে হবে। যেমন কিছু উদাহরণ দেই, যে একজন ম্যানেজার সেটস ডেইলি প্রায়োরিটিস ইচ মর্নিং, ওকে। যেমন আম, রবিন শর্মা একটা কথা বলেন যে 90-91 রোল, 90-91 রোল। এটার মানেটা হচ্ছে, রবিন শর্মা যেটা বলতেছে যে প্রতিদিন, মানে একেবারে প্রথম 90 মিনিট, 90 মিনিট আপনি একদম ফোকাসের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা আছে, হ্যাঁ, এটা করে ফেলেন। এতে দেখা যাবে যে আপনি 90% আসলে কমপ্লিট করে ফেলছেন। এটা একটা হ্যাবিটে পরিণত করুন যে প্রতিদিন প্রথম 90 মিনিট আপনি ফোকাস করবেন। আমি একটা কথা আপনাকে বলে দেই, আপনার মোবাইল টুং করে উঠছে, হ্যাঁ, অমুক জায়গায় আমরা, ডু ইউ হ্যাভ টু সি এভরিথিং? এভরিথিং দ্যাট ইজ দ্যাট। অন দি আদার হ্যান্ড, যে মানে ইন দ্য মর্নিং আমরা নর্মালি, আমারও অভ্যাস ছিল যে মানে আম, দেখা যাচ্ছে যে উই আর রিডিং নিউজ পেপার। অনেকে মনে করে, নিজেকে খুব শিক্ষিত মনে করে যে সকালবেলা নিউজ পেপার পড়ে বেরোলাম। দ্যাটস দ্য ওয়েস্ট অফ টাইম, বিকজ নিউজ পেপার যে সমস্ত নিউজগুলো দিচ্ছে, এখানে আমার ঘরের কোনো নিউজ নেই, আমার কোম্পানির নিউজ নেই, মেজরিটি ক্ষেত্রে তাই, রাইট? সো আমি এখন ওয়ার্ল্ডে কি ঘটতেছে এটা ইম্পর্টেন্ট, আমি ওয়ার্ল্ডের মানে একজন গ্লোবাল সিটিজেন, বাট এটা আমি সন্ধ্যায় একেবারে যখন আমার কোনো কিছু করার থাকে না, তখন আমি দেখবো। আই ক্যান নট সলভ Netanyahu's problem. I cannot solve Biden's problem. I cannot solve Putin's problem. Even I cannot solve Dr. Mohammed Hino's problem. Yes, I can talk about it যখন দরকার হবে, but I cannot solve it. So in the morning, I cannot really worry about that. So avoid distraction, এবং অলওয়েজ মেক শিওর করুন যে ব্লক টাইম অফ, যে এই টাইমটা আমি এইভাবে ইউটিলাইজ করব, এভাবে ইয়া করব। এবং এটার জন্য একটা ব্যাকআপ প্ল্যান রাখেন। ওই সময় যদি আপনাকে কেউ খোঁজে, ওই সময় যদি আপনাকে কেউ কল করে, ওই সময় যদি আপনাকে কেউ চাই, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনি
একজন সেকেন্ড পার্সনকে আপনি এনগেজ করতে পারেন, হি উইল মেক ডিসিশন যে তা আপনাকে নিউজটা ওই মুহূর্তে পৌঁছানো দরকার আছে কি নেই। সো অলওয়েজ পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট। এখন আমরা যদি এই ইন্ডাস্ট্রি বা প্রোডাক্টিভ ওয়ার্কের দিকটা মেনটেন করি, এক্ষেত্রে আমরা একটা কালচার তৈরি করতে পারবো, ডিসিপ্লিনের কালচার, গুড আউটপুট ক্রিয়েট করার কালচার, এবং দ্য কালচার উইল বি রিলায়েবল, ইট উইল ফিউলস কেরিয়ার গ্রোথ। এটা সবাই বুঝতে পারবে যে আমরা সবাই একসাথে গ্রো করতে হবে, লিডার গ্রো করতে হবে, এমপ্লয়ি গ্রো করতে হবে, প্রোডাক্টগুলো গ্রো মানে কোয়ালিটি গ্রো করতে হবে, তারপর আমাদের প্রোডাক্টিভিটি অথবা যে আমি প্রোডাকশন হবে সেটা গ্রো করতে হবে, কালচার ইমপ্রুভ করতে হবে, প্রসেস ইমপ্রুভ করতে হবে, উই অল উইল গ্রো টুগেদার। সো এটা এখানে এটা ক্রিয়েট হবে যে কালচার অফ গ্রোথ এটা। ওকে, এখন নাম্বার 7 যেটা অথেন্টিক ইন্টেগ্রিটি অথবা সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি, আমরা সেন্স অফ আর্জেন্সির কথা বলেছি যখন আমরা প্রোডাক্টিভিটি নিয়ে পড়িয়েছি। সো এখানে সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি মানে ইন্টেগ্রিটি, অনেস্টি। সো এখানে ইন্টেগ্রিটি মানে কি, শুধুমাত্র এমনি জাস্ট আমি, অনেকে বলে যে আমি তো 8 ঘন্টা ছিলাম, আমি 8 ঘন্টা ছিলাম, 8 ঘন্টা কাজ করেছি, আমি তো ভাই 1 মিনিট কম কাজ করিনি। কিন্তু 8 ঘন্টা কি আপনি রিয়েলি কাজ করেছেন? ইউর ওয়ার্ড, ইউর অ্যাকশন, ওকে, ডিড ইট ম্যাচ? সো এখন এটা হচ্ছে যে আপনার ইন্টেগ্রিটি মানে হচ্ছে আপনার অ্যাকশন, আপনার ওয়ার্ড এবং আপনার বিশ্বাসে তিনোটা ম্যাচ করে। এটা আপনার কাজে দেখা যায় যে আপনার আপনার বিশ্বাসের সাথে, আপনার কাজের সাথে, আপনার কথা বলার সাথে এটার একটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ম্যাচ করে। এটা এটা মনে রাখতে হবে। সো এটা অথেন্টিক একটা ইন্টেগ্রিটি আপনি মেনটেন করতে পারেন, কিন্তু ফাউন্ডিং ফাদাররা বলেছে সিনসিয়ারিটি, সেম থিং। সো এখন সেক্ষেত্রে কি করতে হবে? ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট উই স্পিক অ্যান্ড অ্যাক্ট উইথ অনেস্টি, ওকে, অ্যান্ড ইন্টেগ্রিটি, এবং অ্যাভয়েড এক্সাজারেশন। এক্সাজারেশনগুলো অ্যাভয়েড করেন, মানে অতিরঞ্জন কোনো কিছু করা, ম্যানিপুলেট করা বন্ধ করেন, ফ্ল্যাটারি, আননেসেসারি ফ্ল্যাটারি বা আননেসেসারি প্রেজ যেগুলো আছে আর কি, যে আমাদের বাংলাদের দেশের একদম শুদ্ধ মানে বাংলা ভাষায় যেটা আমরা তেল দেয়া বলি। সো সে হোয়াট ইউ মিন অ্যান্ড মিন হোয়াট ইউ সে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে হোয়াট ইউ মিন অ্যান্ড মিন হোয়াট ইউ সে, এবং ডেলিভার ডিফিকাল্ট ফিডব্যাক উইথ এমপ্যাথি অ্যান্ড ক্লারিটি। যখন আপনি কোনো ডিফিকাল্ট কনভারসেশন করতেছেন, মেক শিওর করেন ইউ ইউজ ইউর এমপ্যাথি, কেয়ার এবং ক্লারিটি, এবং লেট অ্যাকশনস অ্যালাইন উইথ ইউর ভ্যালুস। আপনার ভ্যালুস যেগুলো আছে, আপনার বিলিফস যেগুলো আছে, আপনার মিশন যেটা আছে, আপনি যে কথাগুলো বলেন এগুলোর সাথে যেন কথার সাথে কাজের সাথে মিল করে। যেমন একজন লিডার অ্যাকনলেজ মিস্টেক্স ইন ফ্রন্ট অফ এ টিম উইদাউট শিফটিং ব্লেম, উইদাউট শিফটিং ব্লেম। এখন একজন লিডার তার নিজের মিস্টেকটা সে স্বীকার করে ফেললো, কিন্তু কাউকে ব্লেম করলো না, এবং গিভিং অনেস্ট অ্যান্ড রেসপেক্টফুল ফিডব্যাক ইন পারফরমেন্স রিভিউ। যখন আপনি আপনি একটা পারফরমেন্স রিভিউ বা বছর শেষে এমপ্লয়িকে ইভ্যালুয়েট করছেন, তখন আপনি অনেস্ট এবং রেসপেক্টফুল রিভিউ দিচ্ছেন, এবং তাকে এটাও বলছেন যে দিস রিভিউ ইজ নট টু হার্ট ইউ, দিস রিভিউ ইজ নট পার্সোনাল, দিস রিভিউ ইজ টু সাপোর্ট ইউ, হেল্প ইউ টু ইমপ্রুভ। সো এবং বিং ট্রান্সপারেন্ট অ্যাবাউট প্রজেক্ট রিস্ক, যেগুলো লুকোবেন না, যেটা আর্নেস্ট সোরেনসন থেকে আমরা শিখেছি। হোয়াট এভার দ্য প্রবলেম ইউ হ্যাভ, ডিসকাস অ্যাবাউট ইট। আমরা অনেক সময় মনে করি যে এমপ্লয়ি ভীত হয়ে যাবে, এমপ্লয়িকে আপনি বলবেন রিস্কগুলো, বাট ইন্টারপ্রিট করবেন, ওয়ে আউট করবেন যে কিভাবে তারা এগুলো মিটিগেট করতে পারে, এবং আর্নেস্ট সোরেনসনের মতো ওই ধরনের সাহসগুলো দেয়া যে উই হ্যাভ প্রবলেমস but we don't worry because we have the best team. I have you, you have me, we are gonna work together, so we are not gonna lose, we are gonna win. এবং কোনো আনসার্টেনিটি, কোনো প্রবলেম গোয়িং অন, অ্যাডমিট ইট, এবং অলওয়েজ স্পিক আউট এগেনস্ট আনফেয়ার প্র্যাকটিসেস। যদি কোনো ইরেগুলারিটিস, আনফেয়ারনেস চলতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি অলওয়েজ অলওয়েজ স্পিক আপ করেন। এখন এটা যদি আমরা যখন সিনসিয়ারিটি যখন বিল্ড করব আমাদের কালচারের মধ্যে, সিনসিয়ারিটি জিনিসটা পুশ করব, সিনসিয়ারিটি বিল্ডস ট্রাস্ট। আপনি হাউ মাচ ইউ সিনসিয়ার, হাউ মাচ ইউ রিয়েলি ডু দ্য থিংস। আমরা অনেক ইন্টেলেকচুয়াল পার্সনকেও বিশ্বাস করি না, কারণ তার কথার সাথে কাজের সাথে মিলে। I know he has knowledge, I know he has a lot of skill, but we don't still trust him, we don't want to work with him. It's because he doesn't have the sincerity. Because sincerity means a big thing. Sincerity means that not only just I'm doing the work, I want to do the work, I want to do it
অনেস্টি, ইন্টেগ্রিটি, অথেন্টিসিটি। সো যখন এটা একটা এসেনশিয়াল ফাউন্ডেশন ফর লিডারশিপ, টিম ওয়ার্ক এবং পার্সোনাল কানেকশন। যখন আমরা সিনসিয়ার হই তখন পিপল ফিল সেফ। দ্য পিপল ওয়ার্কিং আন্ডার ইউ, দে ফিল সেফ, দে ফিল ভ্যালিউড এবং দে ফিল রেসপেক্টেড। Think about it. They feel valued, they feel safe, এবং they feel respected. And personally, it brings inner peace. People love to work under you. People want to be with you because you are an authentic leader with authentic relationship, with authentic decision, with authentic activities. Okay, so এটার কারণে এনভায়রনমেন্টে ট্রান্সপারেন্সি চলে আসে এবং লং টার্ম একটা যে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, সেটা চলে আসে। এবং সিনসিয়ারিটি হচ্ছে একটা কোয়াইট পাওয়ার। এটা একটা এটা আপনি যখন সিনসিয়ার হবেন, অন্যদেরকে সিনসিয়ার হওয়ার জন্য করবেন, ইট উইল ক্রিয়েট এ স্ট্রং পাওয়ার ইনসাইড দ্যাট ফর লাস্টিং ইনফ্লুয়েন্স। ওকে, এনিওয়ে, সো আমরা নাম্বার 8-এ যখন যাব, হোয়াট ইজ নাম্বার 8? নাম্বার 8 ইজ জাস্টিস অথবা ফেয়ারনেস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। নাম্বার 8 ইজ জাস্টিস, যেটা আমাদের লিডাররা বলেছেন, আমেরিকান লিডাররা। বাট ইটস, যদি এটাকে আমরা এক্সপ্লেইন করি বা মানে মিনিং খুঁজে বের করি, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এবং ফেয়ারনেস, সততা এবং অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আই এম মেনটেনিং মাই কমিটমেন্ট। সো অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ফেয়ারনেস। চলুন এটা নিয়ে আমরা একটু ডিপ আলোচনা করি। এখন জাস্টিস, যেটাকে আমি ফেয়ারনেস এবং অ্যাকাউন্টেবিলিটি বলছি, এটা মানে কি? ট্রিট আদার্স ইকুয়ালি। ইউ আর ট্রিটিং আদার্স ইভেন ইউ ডোন্ট লাইক দ্যাট পারসন, ইভেন ইউ ডোন্ট লাইক, এবং টেক রেসপন্সিবিলিটি ফর ইউর অ্যাকশনস। লার্ন টু সে আই অ্যাম রেসপন্সিবল ফর এনি অ্যাকশনস আই এম ডুইং। I am responsible. And I am responsible for everything happening in front of me, with me, all this thing. Take the responsibility. The leadership এর সবচেয়ে বড় প্রবলেম যেটা হতে পারে যে you are avoiding responsibility. You are saying it's not your job. You're saying that it's not your fault. You have to say it's my fault. If it is, even sometimes যখন আপনার এমপ্লয়ি মিস্টেক করেছে, don't say it's his fault. Say that we had a problem. You use we had a problem, we have a conflict, we have a defect. Okay, so that's so important. Treat others fairly, no favoritism. Please make sure করবেন no favoritism ওখানে। be 100% professional এবং speak up against injustice. এই যে আমাদের ধর্মেও বলেছে, আমরা বিভিন্ন কবিতায় বিভিন্ন জায়গায় পড়েছি যে যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহায়, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এটা বলা হয়েছে। যে অর্থাৎ ইউ আর নট, আপনি অন্যায় করছেন না, বাট হোয়েন ইউ আর সিইং দ্যাট ইনজাস্টিস ইজ হ্যাপেনিং বাট ইউ আর নট স্পিকিং আপ, দ্যাট মিনস ইউ আর ইকুয়ালি গিলটি। ইউ আর ইকুয়ালি গিলটি বিকজ যখন আপনি হোয়েন ইউ ডিডন্ট স্পিক আপ, সামথিং ব্যাড হ্যাপেনিং ইন ইউর অর্গানাইজেশন, ইউ ডিডন্ট স্পিক আপ, কোনো এমপ্লয়ি ওয়েস্ট করতেছে বা বস ওয়েস্ট করতেছে, এক্ষেত্রে অবশ্যই নাইসলি করবেন, আপনি অ্যাটাক করবেন না কাউকে, বাট ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ আর স্পিকিং আপ এগেনস্ট ইনজাস্টিস। ওকে, এবং হার্মফুল বিহেভিয়ারের এগেনস্টে। এবং শেয়ার ক্রেডিট, ডোন্ট টেক অলওয়েজ ক্রেডিট ফর এভরিথিং। শেয়ার ক্রেডিট এবং রেকগনাইজ আদার্স কন্ট্রিবিউশন এবং মেক ডিসিশনস উইথ এথিক্যাল কনসিডারেশন। এভরি ডিসিশন ইউ আর মেকিং, আস্ক ইউর সেলফ, আমি কি am I ethical when I made the decision? Am I really honest? Did I maintain integrity? এবং hold yourself and others accountable. নিজেকেও অ্যাকাউন্টেবল করেন, নিজেকে পানিশ করেন if you made a mistake, and admit করেন আপনার মিস্টেকটা to someone that hey, this is my fault. I didn't do the right thing. But I want to correct it. I want to improve on it. So কিছু এক্সাম্পল হতে পারে যেমন প্রমোটিং বেসড অন পারফরমেন্স, নট অন পার্সোনাল টার্মস। আপনি কাউকে প্রমোট করছেন বেসড অন দেয়ার পারফরমেন্স, নট বেসড অন আপনার সাথে তার কি কানেকশন আছে। অ্যাড্রেসিং ডিসক্রিমিনেশন, যখন ডিসক্রিমিনেশন হচ্ছে এগুলো অ্যাড্রেস করছেন, ভয়েস করছেন কনসার্নগুলো, এবং বায়াস যে সমস্ত হায়ারিং প্র্যাকটিসেস, ব্যাড হায়ারিং প্র্যাকটিসেস আছে, এগুলো নিয়ে আপনি ভয়েস করছেন। ইউ আর স্পিকিং আপ ফর ফর এ টিম মেম্বার হুজ আইডিয়াস ওয়ার ইগনোরড। কারো একজন টিম মেম্বার ভালো আইডিয়া নিয়ে আসছে, বাট
তার আইডিয়াগুলো ইগনোর করা হয়েছে, এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। ইউ আর স্পিকিং আপ ফর দ্যাট, এবং ইউ আর গিভিং পিপল টু ক্রেডিট, এবং অ্যাপ্লাইং কোম্পানি পলিসিস ইকুয়ালি অ্যাক্রস অল দ্য এমপ্লয়িজ। আপনি যে কোম্পানি যে পলিসিগুলো, এই জিনিসগুলো আপনি ইকুয়ালি সবার জন্য প্র্যাকটিস করছেন। সো ইটস নট অনলি অ্যাবাউট দ্য কোম্পানি, ইটস অ্যাবাউট দ্য ফ্যামিলি, ইটস অ্যাবাউট দ্য সোসাইটি। সো জাস্টিস কোয়ালিটি যখন আপনার থাকবে লিডারশিপে, তখন ইট উইল কাল্টিভেট রেসপেক্ট, ইউনিটি এবং মোরাল অথরিটি। যে মোরাল কর্তৃত্ব, নৈতিক যে স্ট্রেংথটা, এখন মোরাল অথরিটি হচ্ছে যে এমনি আপনার যে লিডারশিপ পাওয়ারফুল অথরিটি আছে সেই অথরিটি নয়। এই অথরিটি হচ্ছে দ্য পাওয়ার ইউ হ্যাভ ইজ বিকজ ইউ আর অনেস্ট, ইউ হ্যাভ ইন্টিগ্রিটি অ্যান্ড ইউ ক্রিয়েট ইউনিটি এবং মিউচুয়াল রেসপেক্ট অ্যামাং এমপ্লয়িজ, অ্যামাং ইন দ্য টিম। Okay, leaders who are fair and principled, they earn deep trust from their team members. যে লিডাররা ফেয়ার এবং প্রিন্সিপালড, তারা তাদের এমপ্লয়ীদের কাছ থেকে, টিমের কাছ থেকে একটা ডিপ ট্রাস্ট অর্জন করে। ওকে, সো এখন জাস্টিসটা যে বিবেককে জাগ্রত করে, যখন জাস্টিস তাকে বিবেককে জাগ্রত করে, এবং সেলফ রেসপেক্ট, আমি যে একজন সৎ মানুষ হওয়া এবং নিজেকে পুশ করা। ওকে, সো এখন মোর ইম্পর্টেন্টলি আমরা যখন এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করব, ইট উইল ক্রিয়েট অ্যান এথিক্যাল কালচার। আপনি জানেন আমার পুরো থ্রু আউট মাই প্রোগ্রাম আই অলওয়েজ এমফাসাইজ করেছি যে কালচারের উপরে ফোকাস করতে হবে। উই হ্যাভ টু ফোকাস অন দ্য কালচার। সো উই হ্যাভ টু ডেভেলপ অ্যান এথিক্যাল কালচার, যেখানে সবাই অনেস্ট হবে, নট বাই ফোর্স বাট বাই হার্ট। ওকে, নাম্বার 9 যেটা, এটা আমি যে জিনিসটা ফুললি অলওয়েজ পুশ করতেছি, যেটাকে ফাউন্ডিং ফাদাররা মডারেশন বলেছে, বাট এটা ইমোশনাল ব্যালেন্স অথবা ইমোশনাল ইন্টেলিজেন্স অলসো। ওকে, সো মডারেশন, emotional intelligence. Look at this. Founding fathers, they thought about it. এই যে 250 years ago, যেগুলো আমরা এখন থিঙ্ক করতেছি, মডারেশন বা ইমোশনাল ব্যালেন্স করা। রিমেম্বার, আপনি আপনাকে অ্যাজ এ লিডার, আপনাকেই, আপনারই প্রধান দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝা। ইয়েস, তাদেরও দায়িত্ব আপনাকে বোঝা, বাট ফার্স্ট অ্যাজ এ লিডার ইউ আর অন দ্য টপ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাম, you have to understand their emotion, even when they are making mistakes, when they're making wrong decisions, even when they're doing injustice, you still understand them. So avoid extreme, অলওয়েজ। আমরা আরেকটা বৈশিষ্ট্যতে আমরা বলেছি যে যেটা সেন্টারে আসা, অলওয়েজ ট্রাই টু কাম ইন দ্য মিডল, অ্যাভয়েড এক্সট্রিম এবং ম্যানেজ রিয়াকশন এবং মেনটেন কম্পোজার, লাইক ইজ দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডেবিলিটি। অলওয়েজ মনে রাখবেন, ডোন্ট রিয়াক্ট, লিড। when there is, do not try to give reaction. প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কথায় আপনাকে কমেন্ট দিতে হবে না। You don't need to make comment to everything. You don't have to be on the top in everything. Okay, so make sure that you are maintaining that balance. Okay, so opinion, emotion এবং অ্যাকশনের ক্ষেত্রে এক্সট্রিমিটি, চরম, মানে যেটা চরম হওয়া বা অতিরিক্ত হওয়া, এক্সট্রিম ইয়াটা অ্যাভয়েড করুন। এখানে একটা মজার কথা বলি, আমি গতদিন কোথাও ডিসকাস করছিলাম, বাঙালিরা এক্সট্রিম, সরি টু সে, আমি নিজেও বাঙালি এবং আমিও ছিলাম। এক্সট্রিম মানে হচ্ছে তারা দেখবেন ভালোবাসে বেশি, আবার যখন আপনাকে অপছন্দ করে ঘৃণাও করে বেশি বেশি, রাইট? হেল্পও করে বেশি বেশি, আপনাকে যখন ডিসলাইক করে, আপনার সাথে শত্রুতামিও করে বেশি বেশি। বাঙালি সবকিছুই বেশি বেশি, বাঙালি মাঝখানে আসতে চায় না। So always, but look at this, all the religions, including Islam, always they try to advocate যে মানে এটা আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে, come in the center, come in the center, you cannot be extreme. ওকে, সো আমাদের মধ্যে এক্সট্রিম একটা বিহেভিয়ার, আমরা যখন আমরা ইমোশনালও বেশি হয়ে পড়ি, আমরা হ্যাপিও বেশি হই, আমাদের সব কিছুই বেশি বেশি, আমরা রেভলিউশন আমাদের কাছে উৎসবের মতো, রাদার দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডিপেন্ডেন্স। রেভলিউশন যখন হচ্ছিল তখন সবাই এটা উৎসব হিসেবে, মেজরিটি উৎসব হিসেবে সবার অংশগ্রহণ, আবার 2 দিন পরে তাদের ইমোশন চলেও গেল রেভলিউশন থেকে, থিংস লাইক দিস। বাট উই হ্যাভ টু কাম ইন দ্য মিডল। অলওয়েজ রিমেম্বার, অতিরিক্ত যে কোনো কিছু, অতিরিক্ত is not good.
So seek balance between ambition and the rest. আপনার যে ambition আছে, you want to achieve a lot of things, but you try to also understand your capacity. Make it a balance. Respond rather than react in conflict. রেসপন্ড করা মানে হচ্ছে লিড করা বা রাইট অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করা, বাট রিয়েক্ট করা মানে হচ্ছে একজন আমাকে রাগিয়ে দিয়েছে, আমি রেগে গেলাম, দ্যাটস ইজ আই এম রিয়াক্টিং, আমি তাকে গালি দিলাম, আমি তাকে বকা দিলাম, সেটা হচ্ছে প্র্যাকটিস পেশেন্স ইন ডিসিশন মেকিং. Do not rush with decision unless it is only just few minutes you have to make a decision, but always practice patience, think it through. Okay, know when to persist and when to pause. কখন পুশ করতে হবে, কনসিস্টেন্টলি পুশ করতে হবে, কখন থামতে হবে, এই জিনিসটা জানতে হবে. আমাদের প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা উক্তি আমি অলওয়েজ শেয়ার করি. তিনি বলেন, দৌড়াতে যেমন জানতে হবে, আবার থামতেও জানতে হবে, কখন থামতে হয়. আর না হলে, যে লোকটা অনেক জমি অর্জন করতে চাইতো, অনেক জমি চাইতো জীবনে, রাজা একবার সুযোগ দিয়েছিল যে এখান থেকে দৌড় দিবা সকালবেলা সূর্য ওঠার পরে, তুমি যখন সূর্য অস্ত যাওয়ার সময় যে জায়গায় দৌড় দিয়েছো সেখানে ফেরত আসতে হবে, যতটুকু দৌড়াইতে পারো ততটুকু তোমার ল্যান্ড. তো সে দৌড়াইলো 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 দৌড়াইলো, ইভেন বিকেল হয়ে যাচ্ছে, তারপরে চিন্তা করলো যে হ্যাঁ, আরেকটু আরেকটু নেই আরেকটু নেই আরেকটু নেই, বাট একটা সময় সে দৌড়ে আর আসতে পারলো না. সো এটা খুবই ইন্টারেস্টিং দ্যাট আই ওয়ান্ট টু পুশ সামথিং, ইট ইজ ফাইন, বাট হোয়েন আই নিড টু স্টপ, হোয়েন আই নিড টু রান অ্যান্ড হোয়েন আই নিড টু স্টপ. সো এখানে মনে রাখবেন, শুধু আমি এটা করো ওইটা করো এটা করো পুশ করা না, হোয়েন টু পারসিস্ট অ্যান্ড হোয়েন টু পজ, এটা খুবই ইম্পর্টেন্ট. সো অলওয়েজ ট্রাই টু চুজ এ মিডল পাথ. কারণ যখন হয় ইউ হয় এক্সট্রিম কনভারসেশন চলতেছে, পোলারাইজড হয়ে যায়, পোলার মানে তো বুঝেন যে মানে মেরুকরণ হয়ে যায়, তখন দেখা যায় যে এক গ্রুপ এদিকে কথা বলছে, এক গ্রুপ এদিকে কথা বলছে, and they are not coming to an agreement. In that case you can be a center, you can choose a middle path so that everyone makes happy. যেমন আমেরিকার কেনেডিকেট যে স্টেটটাতে আমি একটা লম্বা সময় ধরে ছিলাম, কেনেডিকেট স্টেটকে বলা হয় কনস্টিটিউশন স্টেট. এটা কারণ হচ্ছে আমেরিকার শুরুতে যে সমস্ত আর্গুমেন্টগুলো হয়েছিল, কিভাবে তারা পার্লামেন্ট বানাবে, কিভাবে ডেমোক্রেসি বানাবে, কিভাবে করবে, এখানের মধ্যে অনেক আর্গুমেন্ট হচ্ছিল. রোড আইল্যান্ডের মতো ছোট ছোট স্টেটগুলো বলছিল যে আমার পার্লামেন্টে ইকুয়াল মেম্বার থাকতে হবে, কারণ আমরা ছোট স্টেট, আমরা অধিকার হারাই ফেলতে পারি. আবার ভার্জিনিয়া, পেনসিলভেনিয়ার মতো বড় স্টেট যেগুলো ছিল, ওরা বলছে যে না, আমরা জনসংখ্যায় বেশি, আমরা সাইজে বড়, আমাদের সবচেয়ে বেশি পরিমাণ আম, মানে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে. তো কেনেডিকেটের যে লিডারটাকে বলা হয় ভালো কনস্টিটিউশনের প্রবলেম সলভার, সে চিন্তা করে বলল যে ঠিক আছে, দোনোজনের কথাই থাকবে. বললো যে কিরকম, পার্লামেন্টে দুটো কক্ষই থাকবে, একটা কক্ষ হাউস, একটা হচ্ছে সিনেট. হাউসের মধ্যে জনসংখ্যার অনুপাতে মেম্বার থাকবে, আর সিনেটের মধ্যে বড় হোক ছোট হোক স্টেট দুইজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে. এই যে প্রবলেম সলভ করা, একটা মিডল পাতে আনা, সবাইকে একত্র করা, দ্যাটস মেন্টালিটি is actually created a strong union. সো অলওয়েজ মেক শিওর করতে হবে আমরা যেন, আমি অনেক সময় প্রোডাকশনের জন্য ধরেন অতিরিক্ত ওভারটাইম স্কেডিউল করতেছি, হ্যাঁ আমি আই ওয়ান্ট টু মেক মোর, কিন্তু এতে যদি আমার আমার এমপ্লয়ীদের হেলথ ব্রোকেন হয়ে যায়, আই ক্যানট বি এক্সট্রিম অন দ্যাট, অ্যান্ড অলসো এমপ্লয়ি উইল বি আনহ্যাপি. আবার আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কতগুলো, যখন হিটেড কনভারসেশন হচ্ছে, সবাই একটা একটার প্রতি রাগান্বিত হচ্ছে, ইন দ্যাট কেস আপনি যেটা করতে পারেন, আপনি একটা মিডল পথে আসতে পারেন, অর টেক এ ব্রেক, টেল দেম ওকে আমরা আধা ঘন্টা পরে আবার আসবো, টেক এ ব্রেক, লেটস গো হ্যাভ এ কাপ অফ টি অ্যান্ড দেন উই উইল ড্রিঙ্ক ইট টুগেদার. সো এটা মনে রাখতে হবে. তো মডারেশন যখন হয়, মিডল পাথ যখন আমরা নেই, ইট অ্যাকচুয়ালি ব্রিংস স্টেবিলিটি ইন অ্যান আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ড. বিশেষ করে বর্তমানে যে ওয়ার্ল্ডে আমরা বাস করছি, এই ওয়ার্ল্ডটা ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, ভেরি খেওটিক, ভেরি প্রবলেমেটিক, ভেরি কম্পিটিটিভ, ভেরি ক্রেজি. চিন্তা করে দেখেন, আপনি যে পরিমাণ জিনিস এতক্ষণ এখন চিন্তা করেন, তার 20%, 10%ও আপনার বয়সের পার্সন আজকে থেকে 200 বছর আগে চিন্তা করতো না বা কাজ করতো না. উই আর লিভিং ইন এ কেওটিক ওয়ার্ল্ড, এবং একটু থেকে একটু ভুল ডিসিশন নিলেই উই আর উই ক্যান ক্রিয়েট প্রবলেমস. সো ইন দ্যাট কেস অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ আর ক্রিয়েটিং এন স্টেবিলিটি. সবাই যেন
মানসিকভাবে সবাই ইমোশনাল ইন্টেলিজেন্সটা সবাই অ্যাপ্লাই করছে। সো এভাবে যদি আপনি কাজ করেন, ইট উইল প্রিভেন্ট বার্ন আউট, ইট উইল ক্রিয়েট ইমোশনাল ভলাটাইলিটি, অর্থাৎ একটা ইমোশনাল ব্যালেন্স তৈরি করবে এটা। ইট উইল টানেল দ্য ভিশন। এই টানেল দ্য ভিশন মানে হচ্ছে যে কোম্পানির যে ড্রিম, ডিপার্টমেন্টাল গোল, এই জিনিসগুলো তখন এমপ্লয়িরা রিয়েলি অনুধাবন করতে পারবে। আবার এটা আমাদের মেন্টাল ওয়েলবিং, ইমোশনাল রেজিলিয়েন্সগুলোকে সাপোর্ট করবে। এবং প্রফেশনালি ইট উইল অ্যালাউ থটফুল লিডারশিপ, এটা কনফ্লিক্ট রেজলিউশন করবে এবং এটা ক্যালকুলেটেড রিস্ক টেক করতে হেল্প করতে পারবে। ইট ইজ মোর ইম্পর্টেন্টলি, এই কথাটার অর্থটা হচ্ছে পাওয়ার এবং পিস, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা, পাওয়ারের সাথে পিসটাকে কানেক্ট করা, মানে শান্তির সাথে, শক্তির সাথে, পাওয়ারের সাথে পিস বা শান্তিটাকে কানেক্ট করা। দ্যাট ইজ বিকজ ইফ উই আর নট পিসফুল, উই আর নট পারপাসফুল, উই আর নট হ্যাপি অ্যাট ওয়ার্ক, উই আর নট গনা বি প্রোডাক্টিভ। সো নেক্সট যে জিনিসটা, সেটাকে ফাউন্ডিং ফাদাররা বলেছেন যে ক্লিনলিনেস। যদি বা কথাটা সিম্পল মনে হচ্ছে যে ক্লিনলিনেস, এখানে আসলে এটা পার্সোনাল এবং এনভায়রনমেন্টাল ওয়েলনেস, পার্সোনাল এবং এনভায়রনমেন্টাল ওয়েলনেস। ওকে, সো এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে একটা মেনটেন হেলথ অ্যান্ড ক্রিয়েট এ ক্লিন প্রফেশনাল স্পেস, এনভায়রনমেন্টের কথা বলছে। এটা ক্লিন হেলদি যেখানে কাজ করতে, আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও টিডিও দেখছেন মাঝে মধ্যে, মেটা বা ফেসবুকের অফিসগুলো দেখায়, গুগলের অফিসগুলো দেখায়, দ্য ওয়ে দে ডিজাইন, ওখানে কাজ করতে মনে হয় কাজ করতে গেলাম নাকি মেলাতে গেলাম, মানে ইটস সো নাইস এনভায়রনমেন্ট, ইউ ফিল হ্যাপি টু ওয়ার্ক, ইউ ফিল হ্যাপি। আমি বলছি না যে ওইরকম সম্ভব 100%, বাট ইউ ক্যান অ্যাটলিস্ট অর্গানাইজ। একেবারে আপনার ওইরকম রিসোর্স না থাকলেও অ্যাটলিস্ট আপনি এমন একটা রিলেশনশিপ কালচার ক্রিয়েট করলেন যেটার মধ্যে পিপল উইল বি হ্যাপি। সো মেনটেন এ ক্লিন পার্সোনাল অ্যাপিয়ারেন্স এবং ওয়ার্ক প্লেস, একজন লিডার বিং প্রেজেন্টেবল ইন ফ্রন্ট অফ দ্য পিপল, এবং কিপ ডিজিটাল টুলস, ফাইলস, কমিউনিকেশন স্টাইলি। ইভেন আপনি ডিজিটাল যে সমস্ত কমিউনিকেশন বা ইআরপি সিস্টেম বা সফটওয়্যার আছে, ওখানেও যেন সিস্টেমগুলো ভেরি অর্গানাইজ হয় এবং প্রমোট হাইজিন এবং অর্ডারলি এনভায়রনমেন্ট। আপনার আপনার এখানে কোম্পানির মধ্যে আপনি হাইজিন মেনটেন করছেন এবং সো এটা মেক শিওর করতে হবে আমরা উই আর অ্যাভয়েডিং ক্লটার, অর্থাৎ ফিজিক্যালি এবং মেন্টালি যেগুলো যেগুলো ক্লগ হয়ে থাকে, একটা পাইপের মধ্যে যেমন ক্লগ হয়, এই যে মেন্টাল ডিস্ট্রাকশন এবং ব্যাড রিলেশনশিপ, এগুলো যেন না থাকে। এবং একটা সেন্স অফ যে কেয়ার এবং রেসপন্সিবিলিটি যেন আমরা মেনটেন করতে। এখানে ক্লিনলিনেস বলতে শুধুমাত্র অফিস স্পেসটা হাইজেনিক, একেবারে ডেটল দিয়ে আমি ধুয়ে ফেলবো ব্যাপারটা শুধু তাই না, ওটাও ইম্পর্টেন্ট, কিন্তু মোর ইম্পর্টেন্টলি অর্গানাইজ একটা এনভায়রনমেন্ট, একটা নাইস এনভায়রনমেন্ট, হেলদি এনভায়রনমেন্ট, হেলদি কমিউনিকেশন, সবকিছু আমরা মেনটেন করছি। সো আমরা যেমন যে উই ক্যান কিপ আওয়ার ডেস্ক এবং শেয়ার্ড স্পেসেস টাইডি অ্যান্ড টু রেসপেক্ট টিম কালচার। আমি এমনভাবে কাজ করছি, আমার অফিসটা এমনভাবে আমি মেনটেন করছি, somebody will come to my office and they will feel happy, they will feel better. ওকে, এখানে ড্রেসিং অ্যাপ্রোপ্রিয়েটলি, এনকারেজিং এ ক্লিন অ্যান্ড ওয়েলকামিং অফিস এনভায়রনমেন্ট, অ্যান্ড মেনটেনিং ক্লারিটি এবং অর্ডার ইন টিম ডকুমেন্টেশন। মূল কথাটা হচ্ছে আপনার কমিউনিকেশন, ডকুমেন্টেশন এবং আপনার ড্রেস আপ, আপনার অফিস স্পেস, এগুলো একটু যতটুকু সম্ভব একটু যেন হেলদি হয়, এই জিনিসটাই বলা হচ্ছে। এখন ক্লিনলিনেস যখন আমরা মেনটেন করি, এটা নর্মালি ফোকাসকে প্রমোট করে, ক্লারিটিকে প্রমোট করে, এফিসিয়েন্সিকে প্রমোট করে। এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখেন, এগুলো যখন থাকবে ইউ আর গোনা ফিল বেটার। ওকে, নাম্বার 11 যেটা আমরা ওরা বলেছিল, মানে ফাউন্ডিং ফাদাররা বলেছিল ট্রাঙ্কুয়ালিটি। ট্রাঙ্কুয়ালিটি মানে হচ্ছে যে ট্রাঙ্কুয়ালিটি মানে হচ্ছে শান্তি অথবা খুবই নাইস, বাট এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে রেজিলিয়েন্স এবং কামনেস, ইমোশনাল ইন্টেলিজেন্স, বিং কাম, বিং ফোকাসড এবং রেজিলিয়েন্ট হওয়া। অর্থাৎ when you have a problem, you are not avoiding it, you are facing it with emotional intelligence. তো এখানে রেজিলিয়েন্স এবং কামনেস বলতে বোঝায় যে স্টেইং কম্পোজড, ফোকাসড,
despite distraction or setback. যদি বা there are crisis problem, leaders are focused, okay? তারা remain calm during stressful situation. যখন তারা stressful situation হয়, তখন they stay calm এবং they avoid the disturb by the minor, অথবা যে কোনো ধরনের ডিস্ট্রাকশন গুলো তারা অ্যাভয়েড করে, এবং ডিস্ট্রাকশন গুলো যাতে না হয় সেটার জন্য তারা প্রিপারেশন নেয়। এবং দে কাল্টিভেট ইমোশনাল স্টেবিলিটি, ইমোশনাল ব্যালেন্সটা কাল্টিভেট করে, ফোকাস করে, এবং তারা ভিতরের যে পিসটা, হ্যাপিনেসটাকে প্রায়োরিটাইজ করে। ইদানিং আপনারা হ্যাপিনেস নিয়ে ট্রেনিং শুনছেন, অথবা অনেকে ইভেন বাংলাদেশেও দেখা যাচ্ছে যে ডিসকাস করছে হ্যাপিনেস নিয়ে। ওয়াই? বিকজ হিউম্যান বিংস আর ডিজার্ভ টু বি হ্যাপি, ওকে? এবং when you are responding, you are talking to anyone, you are answering to anyone, you are doing it thoughtfully, don't do it impulsively, just মনে আসছে বলে দিলাম, ব্যাপারটা এরকম নয়। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা আমাদের মেন্টাল পিসটা আমরা যাতে ফোকাস করতে পারি। এখন আমরা যখন এই ট্র্যাঙ্কুয়ালিটি বা রেজিলিয়েন্স এবং কামনেস গুলোকে ফোকাস করব, এটা আমাদেরকে হেল্প করবে টু কাম টু লাইক কেওস এবং ক্লারিটি টু কনফিউশন। যখন কেওস বা মানে ডিস্ট্র্যাক্টেড একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, সেখানের মধ্যে কিভাবে আমি পিস নিয়ে আসবো। আর যখন কনফিউশন ক্রিয়েট হবে অ্যামাং এমপ্লয়িজ অ্যান্ড লিডার্স, এটার মধ্যে কিভাবে ক্লারিটি নিয়ে আসবো, এটা হেল্প করে। সো এবং ইট নার্চার্স ইমোশনাল ওয়েলবিং। যখন আপনি আপনি ইমোশনাল ওয়েলবিংটা এটা নার্চার করবে কি, বিকজ এখন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, আমাদের এই যুগে ইট ইজ রিয়েলি হার্ড টু মেনটেন পিস বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি chaotic, so many things to do, okay? So make sure that you are regulating your stress এবং অ্যাংজাইটি। বিশেষ করে এই প্রসেসটা ফলো করলে আপনি আপনার স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবেন, আপনার অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি নিজেকে আরো বেশি পিসফুল করে তুলতে পারবেন। এবং মোর ইম্পর্টেন্টলি পিসফুল, কাম এবং ফোকাস লিডারদেরকে সবাই পছন্দ করে। এখন নেক্সট হচ্ছে যেটা, এটা আমরা হালকা পাতলা অন্যান্য বৈশিষ্ট্যগুলোতে বলেছি, যেটাকে ফাউন্ডিং ফাদাররা বলেছেন, সরি, ফাউন্ডিং ফাদাররা বলেছেন যে চেস্টিটি। চেস্টিটি মানে হচ্ছে নর্মালি পবিত্রতা, ওকে? একেবারে একটা মানুষের কোনো অন্যায় করবে না, অসৎ কোনো রিলেশনশিপ রাখবে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বোঝায় যে যে কোনো মানে বাজে কোনো রিলেশনশিপে না জড়ানো, রিলেশনশিপে অনেস্ট থাকা, লয়াল থাকা। বাট এখানে অর্গানাইজেশনে আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এথিক্সটা মেনটেন করা, অনেস্টি মেনটেন করা, এবং বাউন্ডারিটা মেনটেন করা। অনেস্টি মেনটেন করা এবং বাউন্ডারিটা মেনটেন করা, এটাই হচ্ছে যে চেস্টিটি, ওকে? এখন এখন যখন এই জিনিসটার মানেটা কি, এটা নর্মালি ধর্ম বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করেছে হাজব্যান্ড ওয়াইফ বা রিলেশনশিপের ক্ষেত্রে, কিন্তু এটা যদি অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আপনি যখন হয় ইউ আর এনগেজিং ইন এ রিলেশনশিপ, এই রিলেশনশিপ মানে হচ্ছে কলিগের রিলেশনশিপ বা এমপ্লয়ি বস রিলেশনশিপ, ইউ আর রিয়েলি অ্যাক্টিং রেসপন্সিবলি এবং রেসপেক্টিং ওয়েলবিং অ্যান্ড বাউন্ডারিজ। You are talking about your boundaries and you are also maintaining other people's boundaries. You are really respecting other people's boundaries. এটা মনে রাখতে হবে। সো উনি নর্মালি যেটা বলেছেন যে আপনি যে আপনার পার্সোনাল যে ডিজায়ার আছে, সেলফ রেসপেক্ট আছে, এটা মেনটেন করা, এবং আরেকজনেরও যে আছে এটা এডমিট করা, আরেকজনেরও যে আছে এই জিনিসটাকে রেকগনাইজ করা। সো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ সেলফ কন্ট্রোল ইন পার্সোনাল প্লেজার এন্ড রিলেশনশিপ। আমি আমার হ্যাপিনেসের জন্য যেন আমি আরেকজনকে হার্ট না করি, আরেকজনকে হার্ম না করি, এবং আমার প্লেজারটা যেন অন্যজনের প্লেজারের সাথে অ্যালাইনমেন্ট থাকে, রিলেশনশিপটা অ্যালাইনমেন্ট থাকে, এবং রেসপেক্ট দ্য ইমোশনাল এন্ড এথিক্যাল বাউন্ডারিজ অফ আদার্স। অন্যদের যে বাউন্ডারিগুলো, অন্যদের যে রুলসগুলো, অন্যদের যে ভ্যালুসগুলো, এটাকে রেসপেক্ট করেন। আপনি যে ওই সমস্ত বিহেভিয়ারগুলো অ্যাভয়েড করেন যেগুলো আপনার সততাকে প্রশ্নবিদ্ধ করবে, এবং ভ্যালু ইমোশনাল কানেকশন ওভার ফিজিক্যাল ইন্ডালজেন্স। আপনার ফিজিক্যাল ইন্ডালজেন্সের ক্ষেত্রে যে মানে অর্থাৎ আপনি এমন কোনো গ্রেটিফিকেশনের জন্য আপনার সেনজুয়াল, আপনার বা বাডিলি অথবা ক্ষুধা অথবা রিলেশনশিপ, এমন কোনো কিছুতে জড়াবেন না যে জড়ানোগুলো এগুলো আনরিয়েল বা আননেসেসারি রিলেশনশিপগুলো কাজের ক্ষেত্রে, যেটা মেনটেন
করতে হবে অনেস্টলি, যাতে আমরা এমন কোনো বাউন্ডারি ক্রস করে কোনো রিলেশনশিপে না জড়াই। এবং কিপ প্রাইভেট লাইফ ইন অ্যালাইনমেন্ট উইথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ভ্যালুস। এটা মানে হচ্ছে আমি যে সমস্ত অনেস্টিগুলো ঘরের মধ্যে, যে সমস্ত ভ্যালুসগুলো ঘরের মধ্যে প্রমোট করি বা আমি সোসাইটিতে প্রমোট করি, সেগুলো যেন আমার প্রফেশনাল লাইফেও আমি প্রমোট করি। সো এরও অলওয়েজ মনে রাখতে হবে। সো কিছু উদাহরণ হতে পারে যে আপনি আপনার কলিগদের সাথে হেলদি বাউন্ডারি মেনটেন করছেন ওয়ার্ক প্লেস কনফ্লিক্টগুলো অ্যাভয়েড করার জন্য, অথবা আপনাকে একটা আনএথিক্যাল প্রপোজাল দেওয়া হচ্ছে দিল, আপনি সেটাকে টার্ন ডাউন করলেন, এবং অন্যদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট গসিপগুলো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট জোকসগুলো যেন আমি না করি, যেগুলো নর্মালি এমপ্লয়ীদের কনফিডেন্সকে ক্ষতিগ্রস্ত করবে। এবং অলওয়েজ পার্সোনাল ভ্যালুস, ইভেন হোয়েন ইউ আর আন্ডার প্রেশার, হোয়েন ইউ আর ইন ট্রাবল, স্টিল ইউ আর বিকামিং অনেস্ট, যেটা আব্দুল কাদের জিলানী আম, করেছিলেন, যে ওনারকে যখন ওনার ওনার কাছে কোনো কিছুই খুঁজে পায়নি, ওনার মা যে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছিল ওনার জামার ভিতরে সেলাই করে, কিন্তু চোর যখন তাকে জিজ্ঞেস করেছে, মা আবার এটা বলে দিয়েছিল যে কোনো পরিস্থিতিতে যেন সত্য কথা বলে, তখন সে, যখন চোরেরা বলছিল যে এর কাছে কিছু নেই, তখন সে বললো যে না না, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। কারণ সে চুপ করে থাকা মানে ওই মিথ্যাকে প্রমোট করা। তখন এই যে জিনিসটা, যেটা আপনি সব জায়গায় আন্ডার প্রেসারে থাকা সত্ত্বেও, দেখা যায় যে আমরা স্টোরিতে দেখি যে তখন ডাকাতরাই ইমান আনে এবং ডাকাতরাই তাদের কর্ম চেঞ্জ করে ফেলে। সো ইট ওয়াজ পসিবল বিকজ হি ওয়াজ মেনটেনিং ইন্টেগ্রিটি এভরিহোয়ার ইন দ্য সেম ওয়ে। সো যখন চেস্টিটি যেটা হয়, এটা আমাদের ম্যাচিউরিটিটা বাড়ায়, এটা আমাদের রেসপেক্ট, সেলফ রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্টটা বাড়ায়। আবার এটা আমাদের ক্লারিটি মেনটেন করতে, ইমোশনাল ব্যালেন্স মেনটেন করতে, এথিক্যাল কনসিস্টেন্সি মেনটেন করতে আমাদেরকে হেল্প করে। এবং এটা মোর ইম্পর্টেন্টলি আমাদের যে লিডারশিপ ক্যারেক্টার এবং অর্গানাইজেশনাল ক্যারেক্টার, টিম ক্যারেক্টার, এবং যারা ফলোয়ার আছে তাদের ক্যারেক্টার বিল্ড করতে আমাদেরকে অলওয়েজ হেল্প করে। সো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটাকে আমরা হিউমিলিটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট অলসো, যে হাম্বল যে লিডারশিপটা, আমরা এটা নিয়ে একটু ডিসকাস করবো। দ্যাট দ্য লাস্ট নাম্বার 13। এখন whenever we will আমরা আমরা we will make sure that we are being open and we are being modest, we are being humble as a leader। এখন এক্ষেত্রে আমাদের করণীয় কি কি? এখন হাম্বল লিডারশিপ বলতে সবসময় যে আমি নাইস বিহেভিয়ার করব শুধু সেটা নয়। আমি আই ক্যান আই ক্যান অ্যাকনলেজ মাই লিমিটেশন অ্যান্ড মিস্টেক। ওকে। এবং আমি আমার প্রবলেম শেয়ার করতে পারি নির্দ্বিধায়, কোনো প্রকার কোনো হেজিটেশন ছাড়া। বাট এট দ্য সেম টাইম আই ক্যান স্টিল বি ওপেন টু লার্নিং, যে আমি আই ক্যান লার্ন ফ্রম এনি ওয়ান, আই ক্যান লার্ন এনিহোয়ার, আই ক্যান লার্ন এনিওয়ে। সো গিভ ক্রেডিট জেনারাসলি, গিভ ক্রেডিট জেনারাসলি টু দ্য পিপল, এবং টেক ব্লেম রেসপন্সিবলি। যখন কেউ ক্রিটিসাইজ করছে আপনার, ইউ আর বিং ভেরি হাম্বল। ফার্স্ট সে দ্যাট ইভেন ইজ রাইট অর রং, পরে প্রমাণিত হবে। ফার্স্ট অফ অল, হোয়েন সামওয়ান ইজ ক্রিটিসাইজিং ইউ, সে দ্যাট থ্যাংক ইউ ফর শোয়িং ইট। আমরা আমরা আমাদের ধর্মের মধ্যেই দেখি, একজন সাহাবী যখন দৌড়ে এসে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আসলামকে বলছেন যে অমুক জায়গায় শুনে আসলাম যে অনেকগুলো পিপল বসে আপনার জন্য আপনাকে ক্রিটিসাইজ করছে। তো প্রফেট মোহাম্মদ সাল্লাহ আসলাম তাড়াতাড়ি একটা থালার মধ্যে কিছু খাবার নিয়ে বললো যে তাদেরকে দিয়ে আসো, তারা আমার ফল্টগুলো, আমার প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করছে, সো আই ক্যান কারেক্ট মাই সেলফ অ্যান্ড আই ক্যান ইমপ্রুভ অন ইট। তারা এটা কষ্ট করছে আমার জন্য, তাদেরকে একটু খাবার দিয়ে আসো। লুক এট দিস, হাউ this leaders Prophet Muhammad sallallahu alaihi wasallam did. So lead with service, not with ego. Okay, ইগোটা কিল করে ফেলুন, সার্ভিস মেন্টালিটি, বিকজ লিডার্স আর সার্ভেন্ট, দ্যাটস ওয়াই এখন সার্ভেন্ট লিডারশিপ। লিসেন টু আদার্স উইথ রেসপেক্ট অ্যান্ড কিউরিসিটি, এবং প্র্যাকটিস গ্রেটিটিউড অ্যান্ড কোয়াইট কনফিডেন্স কোয়াইট কনফিডেন্স। শুধু আমার কোম্পানি আমাকে এনাফ বেতন দিচ্ছে না, এনাফ এই করছে না, সেই করছে না, এটা নিয়ে আমরা সমালোচনা করছি অলওয়েজ কোম্পানিকে। বাট আমাদের যখন প্রেসিডেন্ট কেনেডি বলেছিলেন যে আপনাকে দেশ কি দিয়েছে সেটা জিজ্ঞেস করার আগে আপনি দেশকে কি দিয়েছেন এটা জিজ্ঞেস করেন। ইন দ্য সেম ওয়ে, কোম্পানি আপনাকে কি দিয়েছে সেটা জিজ্ঞেস করার আগে আপনি কোম্পানিকে কি দিয়েছেন সেটা জিজ্ঞেস করুন। তো আমি একটা গল্প বলে আমাদের আজকের মেইন ডিসকাশনটা শেষ করছি। সেটা হচ্ছে
আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি যখন শাইন কলেজে পড়াতাম সেই সময়ে আমি একদিন ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম, এবং লাকিলি, আই উইল সে লাকিলি বিকজ আই লার্ন সামথিং, আমার পাশে যিনি ছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের একজন অধ্যাপক। আমি নাম ভুলে গিয়েছি, স্যারের নাম মনে নেই, বা ওনার কোনো কানেকশনও এই মুহূর্তে নেই আমার। বাট স্যার ছিলেন স্ট্যাটিস্টিক্স, তিনি খুবই পড়ুয়া মানুষ মনে হচ্ছে, প্রচুর বইপত্র পড়ছেন, নাইস ডিসকাশন হচ্ছে স্যারের সাথে। যাই হোক, তো এখন স্যারের সাথে কথাবার্তা বলতে বলতে একটা সময় পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির কম্প্যারিজন চলে আসলো। একটা সময় পাবলিক ইউনিভার্সিটির বা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পার্ট টাইম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ান সেটা নিয়ে একটা আলোচনা চলে আসলো, এবং স্যারের প্রচণ্ড ঘোর আপত্তি যে সরকারি বিশ্ববিদ্যালয়ের টিচাররা কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াবে। তো আমি তখন বললাম, আমি তখন যুক্তি দিলাম, যে বললাম যে স্যার ওনাদের তো কিছু বাড়তি টাকা দরকার, বিশ্ববিদ্যালয়ে ওনাতে এনাফ টাকা পায় না। তো স্যার বললেন যে আমারও এটা কোনো আপত্তি নেই যে তারা বাড়তি টাকা ইনকাম করতে চাচ্ছে, যদি তাদের টাকারই দরকার হয়, ওয়াই নট ইউ গো টু দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে যান। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনাফ সময় না দিয়ে দৌড়ে গিয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, এটা তো রাইট না। এখানেও আপনি প্রপারলি পড়াচ্ছেন না, ওখানেও আপনি প্রপারলি পড়াচ্ছেন না। তারপরেও আমি একটা আর্গুমেন্ট দিলাম যে স্যার, আম, আপনারা তো আসলে বেতন খুবই কম পান। তিনি একেবারে খুব চোখ খটমট করে, আমি পার্সোনাল যে গ্রেটিফিকেশন, গ্রেটফুলনেস, এটা নিয়ে ডিসকাস করছি, যে যখন উনি একদম খটমট করে কাইন্ড অফ রেগে যাওয়ার মতো অবস্থা, যে আমাকে বললো যে এরকম কথা বলবে না, আমার দেশের যতটুকু সামর্থ্য আমার দেশ দিচ্ছে, এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আমার দেশের নেই। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো না, কারণ আমি, আমার দেশ আমাকে বেতন দিচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। হ্যাঁ, যেদিন আমার টাকার দরকার হবে সেদিন আমি এখানে চাকরি ছেড়ে দিয়ে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে জয়েন করব। বাট আমি কাউকে বঞ্চিত করে, কাউকে কাউকে ঠকিয়ে আমি আমার পার্সোনাল মানে অ্যাচিভমেন্ট করতে পারবো না, মানে আই এম হ্যাপি উইথ হোয়াট মাই গভর্নমেন্ট ইজ গিভিং টু মি। লুক এট দিস। এটার মানে নয় যে আপনি সম্পদ বাড়াবেন না, বাট হোয়াট ইউ হ্যাভ, ওয়ার কোম্পানি, আপনার কোম্পানি এই মুহূর্তে আপনাকে যা দিচ্ছে, এটুকুর জন্য গ্রেটফুলনেস প্রকাশ করাটা কি জরুরি নয় খোদার কাছে এবং কোম্পানির কাছে, অর্গানাইজেশনের কাছে, টিমের কাছে? সো ইট ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট উই আর মেনটেনিং দ্যাট, বিকজ এ গ্রেটফুল সোল ইজ এ হ্যাপি সোল, a grateful man is a happy man. Okay, so this is so important that you need to be happy what you have. Okay, so the leader, because the leader's happiness, লিডারের সন্তুষ্টি, এটা কন্টেজিয়াস, এটা অর্থাৎ এই হ্যাপিনেস, এই সুন্দর লিডারশিপটা অন্যদেরকেও আকৃষ্ট করে। সো আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে আমরা যে 13টা কোয়ালিটি নিয়ে ডিসকাস করলাম, এই 13টা কোয়ালিটি সো ইম্পর্টেন্ট, এবং লিডার, বিশেষ করে সেলফ লিডারশিপের ক্ষেত্রে, যাতে আপনি অর্গানাইজেশন লিড করতে পারেন। জন ম্যাক্সওয়েল স্যারের একটা কথা দিয়ে আজকে আমি লেকচারটা শেষ করছি, যে এভরিথিং রাইজেস অ্যান্ড ফলস অন লিডারশিপ, বিকজ ইফ লিডারশিপ ইজ গুড, the team will do well. If the leadership is not good, with a lot of investment, with a lot of good infrastructure, অনেক ভালো ভালো মেশিন, ভালো ভালো কম্পিউটার, ভালো ভালো ম্যাটেরিয়াল দিয়েও ভালো লিড করা সম্ভব হবে না যদি লিডারের লিডারশিপটা ইমপ্রুভ না থাকে। থ্যাংক ইউ।